এসএসসি লেভেলে আমরা পড়ে আসছি, শুধুমাত্র একটু আমরা রিভিশনটা দেব, ঠিক আছে? সো হয়ে যাক, একটু রিভিশনটা হয়ে যাক আমাদের। সো দেখো, প্রথমে আমরা যেটা করে রেখেছি, আমরা এখানে কি করছি দেখো, আমরা কিন্তু জানি যে অফলাইনে যে টপাররা থাকে, অফলাইনের টপারদের কিন্তু একটা আলাদা প্রায়োরিটি থাকে, ঠিক আছে ভাই? বোর্ড ক্লিয়ার না, আচ্ছা বোর্ড ক্লিয়ার না, তোমার মনে হয় বোর্ড আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়তো বুঝতে পারছো না। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, সো বিষয়টা হচ্ছে যে তোমরা অফলাইনে যে ফার্স্ট বয় থাকে তার কিন্তু অনেক সিরিয়াসনেস, এবং সে সবসময় চেষ্টা করে ভালো কিছু করার জন্য, সময়টা সেভ করার জন্য অনেক কিছু চেষ্টা করে, তাই না? অন্তত সে আজে বাজে কাজের মধ্যে সময় নষ্ট করতেই চায় না। কিন্তু আমাদের অফলাইনে যে ব্যাক বেঞ্চার্সরা আছো, মানে অফলাইনে আমাদের অনলাইন ব্যাক বেঞ্চার্সরা অনেক অ্যাক্টিভ, ওরা অনেক পরিশ্রমী, অনেক ত্যাগী, ওরা অনেক চেষ্টা করে। সো অনলাইনের যে ব্যাক বেঞ্চার্সরা যারা আছো তাদের ক্ষেত্রে তাদের কথা না বললেই নাই, তারা হচ্ছে অথরিটি এখন বর্তমানে বলা যায়। কারণ অনলাইন জগতে ম্যাক্সিমাম সময় নষ্ট হচ্ছে মেসেজিং করে, চ্যাটিং করে, নিউজ ফিড এইসবের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু তোমরা যারা আছো ব্যাক বেঞ্চার্স, তোমরা কিন্তু সময়টা কাজে লাগাচ্ছ, চেষ্টা করছো কোনো কিছু করার জন্য, নতুন কিছু শেখার জন্য। তো তোমাদের কথা আর অফলাইনের ব্যাক বেঞ্চার্সের কথা আমরা কখনো এক হিসেবে ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, এবার আমরা একটু শুরু করে দিই। সো দেখো, এই হচ্ছে টপার, ফার্স্ট বেঞ্চার আছে এখানে, ফার্স্ট বেঞ্চার, আর হচ্ছে ব্যাক বেঞ্চার্স, আর হচ্ছে তোমার বল্টু, বুঝছো? এই হচ্ছে বল্টু। এখন আমরা যে বিষয়টা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে সরণ। সরণ এবং দূরত্ব, আমরা দুইটাকে একসাথে শিখে ফেলবো। সরণ এবং দূরত্ব তোমরা এটা পারো, তারপর একটা রিভিশনটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করে নেবা। আচ্ছা দেখো, সো সরণ কাকে বলে সেটা যদি একটু দেখি। দেখো, এইখানে তিনজন ব্যক্তি ছিল, ধরো যে তিনজনই ছিল, এখানে তিনজন ছিল, তিন বন্ধু ছিল, একজন ফার্স্ট বেঞ্চার, একজন হচ্ছে বল্টু, আরেকজন হচ্ছে ব্যাক বেঞ্চার্স। এখন চিন্তা করে দেখো যে যে টপার ছিল, সেই টপার কি করলো, সোজাসুজি পথে সেখানে পৌঁছে গেল, ঠিক আছে? এটা হচ্ছে তাদের স্কুল, এখানে হচ্ছে তাদের স্কুল আছে, তারা স্কুলে যাবে। আচ্ছা, আর আচ্ছা তোমাদের তো, তোমরা বড় হয়ে গেছে, এখন তো স্কুলে যাবে না, তোমরা এখন কলেজে যাবে, এখন তোমরা কলেজে যাবে। আচ্ছা, কলেজে যাচ্ছ। সো টপার কি করলো, সোজাসুজি এদিকে চলে আসলো। ব্যাকবেঞ্চার্স কি করলো, সে এই দিক দিয়ে ঘুরে ফিরে সে এখানে গেল। আবার যে বল্টু ছিল, বল্টু কি করলো, সে তাদিন না দিন দিন নাচানাচি করে করে সে যাইতেছে। দেখো, সে মনে করো নাচ টাচ করে করে সে এই দিক দিয়ে যাওয়া শুরু করলো, বুঝছো? গিয়ে ফাইনালি এখানে পৌঁছালো। এখন আমি কোনটাকে স্মরণ বলবো আর কোনটাকে দূরত্ব বলবো, সেটা যদি আমি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি সংজ্ঞাটা ঠিক এরকম ভাবে দিতে পারি যে, তুমি দেখো স্মরণ মানে হচ্ছে, স্মরণটা কি? স্মরণ হচ্ছে কোনো বস্তুর কোনো বস্তুর কোনো বস্তুর সর্বনিম্ন সর্বনিম্ন আমরা এটাই বলতে পারি সর্বনিম্ন সরল রৈখিক দূরত্ব। সর্বনিম্ন সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে, দূরত্বকে স্মরণ বলে। আচ্ছা, তো আমরা এখানে দেখে ফেলি যে স্মরণটা কাকে বলে, আমরা এটা লিখে ফেলতেছি যে স্মরণ কাকে বলে, তাহলে এটাকে আমরা স্মরণ বলে, ঠিক আছে? তো স্মরণ কাকে বলে সেটা পেয়ে গেলাম, যে কোনো বস্তুর সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, কোন বস্তুর সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকে বলা হয় স্মরণ। এবার চিন্তা করে দেখো, ব্যাকবেঞ্চার্স এই দিক দিয়ে ঘুরে সেখানে গেল, আর বল্টু এই দিক দিয়ে ঘুরে সেখানে গেল। আর ধরো যে তুমি কি করলা, তুমি মনে করো এরকম ঘুরা তুমি এখানে আসলা, তো তুমি এখানে ধরো যে এসন দূরত্ব অতিক্রম করলা, তুমি অর্থাৎ নিজের অবস্থা দেখে নিজে কল্পনা করো যে আমি, মানে তোমাকে তুমি কল্পনা করো, এই হচ্ছে তোমার যে বল্টু, পরিচিত বল্টু, সে হচ্ছে S2, আর যে টপার যে দূরত্ব অতিক্রম করছে সে S3, আর ব্যাকবেঞ্চার্স যে দূরত্ব অতিক্রম করছে সে হচ্ছে S4। এইখানে S1 is not equal, S2 is not equal, S3 is not equal, S4। তার মানে দেখা যাচ্ছে সবাই কিন্তু একটা দূরত্ব অতিক্রম করছে, কারণ বস্তু যে কোনো, দেখো একটা বস্তুর যে অবস্থানের পরিবর্তন, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলি আমরা দূরত্ব, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলি আমরা, দূরত্ব বলি। তাহলে এইখানে তুমি কিন্তু বলতে পারো যে এই যে বস্তুর এদিক দিয়ে যাচ্ছে, একজন ব্যক্তি এদিকে যাচ্ছে, একজন ব্যক্তি এদিকে যাচ্ছে, একজন ব্যক্তি ঘুরিয়ে ফিরে এখানে যাচ্ছে, আবার একজন এই দিক দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা এখানে দূরত্ব, কারণ তাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটছে। আর আমরা জানি অবস্থানের পরিবর্তন মানেই হচ্ছে কি, দূরত্ব। তো বস্তুর অবস্থানের পরিবর্তনকে যদি আমরা বলি দূরত্ব, তাহলে বলবো কোনো বস্তুর সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকে বলবো আমরা সরণ। অথবা দেখো সরণ কিভাবে বলা যায়, যে কোনো বস্তুর আদি অবস্থান, কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানে, আদি অবস্থান ও শেষ অবস্থানে সরলরৈখিক
দূরত্বকে সরলরেখিক দূরত্বকে সরণ বলে, সরলরেখিক দূরত্বকে সরণ বলে। তাহলে আমরা কিন্তু এভাবে পেয়ে যাচ্ছি। দেখো, তো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরেখিক যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে তোমার সরণ। যেমন এই যে এখানে ছিল প্রত্যেকের অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে কি এই যে অবস্থানটা আছে এটা হচ্ছে তোমার আদি অবস্থান, এটা হচ্ছে কি আদি অবস্থান। আচ্ছা, আমি এখান থেকে এটা না বুঝে এখানে ধরো যে এ হচ্ছে একটা বস্তু ছিল, এখান থেকে তুমি এখানে গেছো, তাহলে এই যে পয়েন্টটা ধরো এ বিন্দু আর এটা হচ্ছে তোমার বি বিন্দু, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে আদি অবস্থা, আদি অবস্থা। আচ্ছা, এই যে দেখো তোমার ফাইনালি এখানে আসো, এটা তোমার শেষ অবস্থা, এটা হচ্ছে তোমার শেষ অবস্থা। আচ্ছা, এই যে তোমার দুটো অবস্থা গেল, একটা আদি অবস্থা একটা শেষ অবস্থা। দেখো, তাহলে এইখানে তুমি ছিলে, এখানে তুমি যাবে এখন, তাহলে তুমি যদি এইভাবে ঘুরে যাও বা তুমি যদি এইভাবে ঘুরে যাও বা তুমি যদি এইখান থেকে ঘুরে যাও অথবা তুমি এইভাবে এইভাবে এইখানে ঘুরে গেলা অথবা তুমি এইভাবে ঘুরে গেলা, এই প্রত্যেকটাই হচ্ছে দূরত্ব, এই প্রতিটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, প্রত্যেকটাই হচ্ছে অবস্থানের পরিবর্তন। পাঁচটা ঘটনা ঘটছে, একটা সোজাসুজি গেল, আরেকটা এরকম বাঁকা পথে গেল, আরেকটা এই পথে গেল, আরেকটা এই পথে গেল, আরেকটা এই পথে গেল। এই সবগুলিকে বলবো আমরা দূরত্ব। কেন? কারণ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলি আমরা দূরত্ব। এখানে অবস্থানের যে পরিবর্তনটা বা পথ, বস্তুর যে পথ গেল সেই পথটাই হচ্ছে এখানে দূরত্ব। আচ্ছা, তো হ্যাঁ, এটা গেল। তাহলে আমরা সরণটা, তাহলে এখানে সবগুলো দূরত্ব হবে কিন্তু সরণ হবে মাত্র একটা। এখন এখানে অভিন্ন সরণ, তাহলে এই ঘটনাগুলির মধ্যে 1 2 3 4 5 এই পাঁচটার জন্যই সরণ ধরো যে S5 যদি ধরি আমরা, তাহলে এখানে তোমার দূরত্ব সবাই অভিন্ন, দূরত্ব ভিন্ন, এদের দূরত্বটা কি হবে? দেখো, এদের পাঁচটা অবস্থানের দূরত্ব ভিন্ন, দূরত্ব হচ্ছে ভিন্ন, কিন্তু কিন্তু সরণ অভিন্ন, সরণ অভিন্ন। কেন সরণ অভিন্ন? কারণ বস্তুর সরণ পথের উপর নির্ভরশীল না, বস্তুর সরণটা যে সে কোন পথে যাচ্ছে সেটা নির্ভরশীল না, সে নির্ভর করে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর। কোন পথে যাচ্ছে পথের উপর সরণ নির্ভর করে না, নির্ভর করে আদি অবস্থা এবং শেষ অবস্থার উপর। তুমি যদি দেখো আদি অবস্থায় কোথায় ছিল আর সর্বশেষ কোথায় গেল, এই দুইটা যে একটা সরলরেখা অঙ্কন করো, এই সরলরেখাটা অঙ্কন করলে তুমি যে সরলরৈখিক পথটা পাচ্ছ এই পথটাকে বলবো আমরা সরণ। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে সরণটা দেখলাম, এখানে যে সরণ কাকে বলি আমরা সেটা দেখলাম। তো দেখি আমরা এরপরে যাই, আমরা সরণের পর আমরা একটু দেই তো সরণ। এবং আমরা এখন যদি চিন্তা করি যে আরো কিছু যে এককটা কি, দেখো তো সরণ এবং দূরত্বের একক যদি চিন্তা করি আমরা, তো আমরা একটু মনে রাখবো সরণের একক, সরণ ও দূরত্ব, সরণ ও দূরত্বের একক, দূরত্বের একক হচ্ছে, দেখো যদি এম, এখানে তুমি যদি লিখো এমকেএস, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি হচ্ছে মিটার, এমকেএস পদ্ধতি হচ্ছে মিটার, মিটার হবে। আচ্ছা, আর সিজিএস একক যেটা আছে, সিজিএস একক হবে তোমার সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। আর এফপিএস, এফপিএস ফুট পাউন্ড সিস্টেম, এই এককে হবে তোমার এফটি, একক হচ্ছে এফটি, অর্থাৎ ফুট, এটা হচ্ছে তোমার ফুট। ঠিক আছে, এফটি মানে কি ফুট। তাহলে আমরা এখানে তিনটা একক পেয়েছি, সরণ এবং সবার একক হচ্ছে ভিন্ন, সবার একক কি সেম, সরণের একক যা দূরত্বের একক তা, সরণের একক যা দূরত্বের একক তা। তাহলে আমরা এটা কি জানি, এটা কিন্তু তোমার মিটার কিলোগ্রাম সিস্টেম, মিটার কিলোগ্রাম সিস্টেম, এটা কিন্তু এসআই এককে বলা হয়, এটা হচ্ছে এসআই একক বলা হয়, এটাকে আমরা এসআই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এসআই এককে বা এমকেএস এককে মিটার, সিজিএস এককে সেন্টিমিটার এবং এফপিএস বা ফুট পাউন্ড সিস্টেম, ফুট পাউন্ড সিস্টেম সেকেন্ড সিস্টেম, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, এই এককটা আসবে হচ্ছে ফুট আসবে। আচ্ছা, এখন আমরা মাত্রাগুলো দেখি, তাহলে মাত্রাটা কি হবে? মাত্রা যদি চিন্তা করি তাহলে দেখো যে সকল প্রকার আমরা এখানে চিন্তা করব, এটা যে সরণ, দেখো একটা না, সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব প্রস্থ, সরণ বা দূরত্ব প্রস্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপর হচ্ছে তোমার যদি আমরা বলি সেটা হচ্ছে তোমার পুরুত্ব, হ্যাঁ পুরুত্ব, বেধ, পুরুত্ব, বেধ, সকল কিছুর, এই সকল কিছুর মাত্রা। আচ্ছা, এই সব এইগুলো বলবো, এই সবগুলোর মাত্রা, দৈর্ঘ্যের মাত্রার
দৈর্ঘ্যের মাত্রার সমান, দৈর্ঘ্যের মাত্রার সমান, অর্থাৎ অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা যা, দৈর্ঘ্যের মাত্রা যা ওইগুলোর মাত্রা তাই হবে, তাই হবে। আচ্ছা, তো একটু চিন্তা করে দেখো, তারপর দৈর্ঘ্য যেহেতু, চিন্তা করে দেখো, যেহেতু তোমার দৈর্ঘ্যের মাত্রা, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে তোমার এল, দৈর্ঘ্যের মাত্রা কি, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, দেখো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সুতরাং বুঝতে পারছো, সুতরাং সরণের মাত্রা, সরণ ও দূরত্ব, সুতরাং সরণ ও দূরত্বের মাত্রাও কি হবে, সরণ ও দূরত্বের মাত্রা হবে তোমার ক্যাপিটাল এল, এল মিন্স লেন্থ থেকে আসছে, বুঝতে পারছো, এল মিন্স লেন্থ। এই তো আমরা এখানে যা যা লিখলাম দেখো, আমরা মোটামুটি এখান থেকে যা পেয়েছি, দেখতে ভাই আমার নামটা কি চোখেই পড়বে না? আচ্ছা, সৃজন ভট্টাচার্য, ভাইয়ার চোখে ধুলা পড়ছে তাই দেখতে পাই না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জাকারবার্গের শালিকাও জয়েন করছে, ধন্যবাদ জাকারবার্গের শালিকা, তোমার জায়গাতে গায়ে বৃষ্টি পড়তেছে। সো যাই হোক, বোর্ডে লেখা বোঝা যায় না, তাসমিয়া জান্নাত, বোর্ডে লেখা বোঝা যায় না। আসলে আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, এখন এটা নেটওয়ার্কের যদি সমস্যা দেখে হইতে পারে, এইটার জন্য তুমি দেখতে পারছো না। আচ্ছা যাই হোক, পরে দেখো, আচ্ছা জেমিয়া জয়েন করে, জেমিয়া জয়েন করছে, বোর্ড দেখতে হলে আমার চোখে চশমা লাগাইতে হবে, বোর্ড দেখতে হলে তোমার চোখে চশমা লাগাইতে হবে। আচ্ছা বোর্ড কি, তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? অবশ্যই মাত্রা লিখার সময় ক্যাপিটাল লেটার লিখতে হবে। মাত্রা কখনো ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারবে না, মাত্রাকে লিখতে হয় সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। আমি আবার বলছি, মাত্রাকে লিখতে হবে সবসময় বড় হাতের অক্ষর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের। সো আমরা এখান থেকে যেটা পেলাম, এই হচ্ছে আরেকটা বিষয় এখান থেকে আমরা দেখবো যে তাদের রাশিটা, তো রাশি অনুযায়ী তারা যেটা হবে, তাহলে একটু ডিফারেন্সটাও করে দেব। আচ্ছা, মুছে দিচ্ছি। তো আচ্ছা, উল্লেখ যে এখানে দেখো নোটিশ, আমরা একটু নোটিশটা দিয়ে দিই, নোট দ্যাট, বা নোট, এটা উল্লেখ মনে রাখবো যে সরণের মান ও দিক আছে, সরণের মান ও দিক আছে, তাই সরণ একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি, মাথায় রাখবে, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, আর অপরদিকে দূরত্বের কেবল মান আছে, দূরত্বের কেবল মান আছে, যেহেতু মান আছে তাই দূরত্ব একটি স্কেলার রাশি, দূরত্ব একটি স্কেলার রাশি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটু, তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, ভাই কালকে দেখে নেট বেশি প্রবলেম আছে, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তাড়াতাড়ি তুলে ফেলো, এটা তোলার পরে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা এটা করবা। অবশ্যই আজকে তোমরা যারা নোট সাবমিট করছো, অবশ্যই নোটটা সাবমিট করে ফেলবা। তবে আমি একটু বলবো তোমাদের যে এই কাজটা করার পরে তুমি যেটা করবা, এইচডব্লিউটা দেখো, এইচডব্লিউটা এইখান থেকে আজকে এইচডব্লিউ দেখো, এইচডব্লিউটা হচ্ছে তোমাদের এক, দেখো সরণ ও দূরত্বের পার্থক্য, সরণ ও দূরত্বের পার্থক্যটা লিখবা, ঠিক আছে? বই থেকে লিখবা, অবশ্যই বই থেকে লিখবা, সরণ ও দূরত্বের পার্থক্যটা লিখে নেবা, এইচডব্লিউ এটা তোমাদের। আচ্ছা, তারপর দেখো, সো এখন আমরা একটু দেখবো হচ্ছে বেগ এবং দ্রুতির মধ্যে যাই। সো আরেকটু উল্লেখ করে দিচ্ছে এখানে, তোমার এটা হোমওয়ার্ক হচ্ছে, দেখো বেগ ও দ্রুতির পার্থক্য, কারণ এগুলো তোমরা 9-10 করছো, এই জন্য দিচ্ছি। এই হচ্ছে একটা হোমওয়ার্ক, এই হচ্ছে দ্বিতীয় হোমওয়ার্কটা, আর তৃতীয় যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার বেগ ও ত্বরণের পার্থক্য। আমরা এখানে 3টা দিয়েছি, তার মানে এই 3টা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের মাথায় যেন থাকে, এই 3টা হোমওয়ার্ক, একটু হোমওয়ার্কটা তুলে নাও, তাড়াতাড়ি হোমওয়ার্কটা তুলে নাও, এই 3টার পার্থক্য লিখবা তোমরা। আচ্ছা, পার্থ কুমার দাস
ভাইয়া কমেন্ট না পড়লে মনে হয় ভালো হবে। আচ্ছা হ্যাঁ, কমেন্ট আমি এত পড়ি না, তোমরা দেখো হয়তো, কারণ এত কমেন্ট পড়লে হয় না। আচ্ছা এবার আসি আমরা বেগের মধ্যে, যে বেগ কাকে বলে একটু ওইখানে দেখি আমরা। লেট হয়ে গেছে, বই যাচ্ছে। যাদের বই নেই তারা কি করবে? আচ্ছা যাদের বই নেই আমি তাদের জন্য একটু অ্যাড দিয়ে দেবো। তোমরা অনলাইনে সার্চ দিবা, ঠিক আছে? আমি সহজ ভাষায় বলে দিই। তোমরা গিয়ে গুগল ক্রোমে যদি সার্চ করো, তাহলে গুগলে সার্চ দিলে দেখবা যে তুমি লিখে সার্চ দিবা যে বেগ এবং দ্রুতির পার্থক্য, সরণ এবং দূরত্বের পার্থক্য, ত্বরণ এবং দূরত্বের পার্থক্য, এগুলো লিখলে দেখবা সার্চ দিলে চলে আসবে। এগুলো সার্চ দিলে চলে আসবে। সো ওইখান থেকে কালেক্ট করে সুন্দর করে লিখবে। এরপর যদি না থাকে তাহলে আমি একটু স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদের, আমি গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা এখান থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কালেক্ট করে নিও। আচ্ছা তারপর দেখো বেগ, এখন যে দেখবো হচ্ছে আমরা বেগ ও দ্রুতি। বেগ ও দ্রুতি দেখি আমরা। তো আমরা যদি নরমালি চিন্তা করি বেগ কাকে বলে, বেগ কাকে বলে, বেগ কাকে বলে, তাহলে তোমরা অবশ্যই বলে দিবা যে বেগটা কি। বেগ হচ্ছে একক সময়ে, বা আমরা এটা বলতে পারি যে সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে সরণের হারকে, সময়ের সাথে সরণের হারকে হারকে বেগ বলে। সরণের হারকে কি বলি আমরা? বেগ বলি। সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো যে একক সময়ে একক সময়ে একক সময়ে কোনো বস্তুর একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত নির্দিষ্ট দিকে, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে, এই যে একটা দিক লাগিয়ে দিচ্ছি, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত 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 দূরত্বকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। আচ্ছা বেগ বলে। সো দেখো এখানে বলে দিয়েছে সময়ের সাথে সরণের হারকে বেগ বলা হয়। তো সময়ের সাথে সরণের হারকে যদি বেগ বলা হয়, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি দেখো, তো বেগের সমীকরণটা এরকম। দেখো যে বেগ, এখানে একটা বস্তু ছিল, এই অবস্থানে ছিল, এইখান থেকে যখন বস্তুটা এখানে গেল, সে তখন একটা কি দূরত্ব অতিক্রম করলো। ধরে নাও সে একটা দূরত্ব হচ্ছে x দূরত্ব অতিক্রম করলো। এইখান থেকে সে যখন এখানে টাইম ছিল, তখন t = 0, এখানে টাইম ছিল হচ্ছে t = 0 ছিল। যখন তুমি এখানে গেল, সে তখন t সমান অতিক্রম করলো, t সমান। এইখান থেকে সে ঠিক এইখানে চলে গেল। কোথায় গেল? ধরো এইখান থেকে আর ওইখানে চলে গেল। আচ্ছা আমি যদি এইখান থেকে ধরি, যে এই পর্যন্ত আমি ধরি, তাহলে ধরো যে এইখানে t যদি হয়, তাহলে এইখানে তোমার t প্লাস ∆t পরিমাণ সময় লাগছে, মানে একটু নতুন একটা সময় এখানে গেছে। অথবা তুমি ধরো যে এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু, তাহলে এইটা হচ্ছে তোমার টি, এইখান থেকে এটা হচ্ছে তোমার টি, আর এইটা হচ্ছে তোমার দেখো এইটুকু হচ্ছে ডেল টি, এইটুকু হচ্ছে তোমার ডেল্টা টি। তো যদি না বুঝো তাহলে আমি একটু বড় করে দিচ্ছি। ধরো যে এইখানে দিলাম সি বিন্দুটা হচ্ছে এটা, তো সি বিন্দু যদি এটা হয়ে থাকে, তাহলে দেখো এই হচ্ছে তোমার ডেল ডেল টি, এটা হচ্ছে ডেল টি। মানে এই ত্রিভুজ ডেল টি হয়, তার মানে এই পর্যন্ত কত হবে? তাহলে এখানে আছে টি প্লাস ডেল্টা টি আছে। যারা বোঝো না সেটা বলছি, এইখানে ধরো তো 5 সেকেন্ড আছে, এখানে আছে 2 সেকেন্ড, তার মানে এখানে কত আছে? 5 + 2 7 থেকে 7 সেকেন্ড আছে। এখানে আছে 5 সেকেন্ড আর এখানে আছে 2 সেকেন্ড, তার মানে 5 আর 2 কত? 7। এই যে এখানে ডিফারেন্সটা বোঝানো হচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা ধরলাম, আর এখানে যতটুকু সরণ করবে সেটা তো ধরো হচ্ছে ডেল এক্স। তাহলে এই ডেল টি সময়ে মানে হচ্ছে 2 সেকেন্ডে তো একটা সরণ করবে, তো 2 সেকেন্ডে সরণটা ঘটার পরে যে সরণটা করবে x প্লাস ডেল এক্স পরিমাণ। যাই হোক এত জটিল ভাবে দেখার দরকার নেই, আমরা একটু সহজ ভাবে দেখি। তো দেখো এখানে যে সরণটা করবে, ধরে নাও এই সরণটাকে আমরা ধরি v, এই বেগ হচ্ছে v, আর এই বেগটাকে আমরা লিখতে পারি তোমার যে ডেল্টা, দেখো ডেল্টা টি, যে এইখানে লিখতে পারি হচ্ছে আমরা দেখো লিমিট, একটা লিমিট দিতে পারি, লিমিট দিয়ে ডেল্টা টি টেন্ডস টু 0 এ লিখলাম। যে লিখার পরে এখানে দিতে পারি ডেল্টা এক্স বাই, ধরো ডেল্টা এক্স বাই লিখলাম এখানে ডেল্টা টি, ডেল্টা এক্স বাই লিখলাম ডেল্টা টি, তার মানে হচ্ছে আমি শুধুমাত্র এইটুকু অংশটা পরিমাপ করছি এখানে, তাই না? তাহলে এইখানে লিখলাম কি, দেখো এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ ফরম্যাট, ক্যালকুলাস ফরম্যাট। তো ক্যালকুলাস ফরম্যাটে আমরা বেগকে এভাবে প্রকাশ করতে পারি। তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য এই অংশটাকে তুমি তুলে দিয়ে লিখতে পারো dx বাই dt, dx বাই dt, dx বাই dt। দেখো তো ফাইনালি তুমি যে বেগ পাচ্ছ, বেগ কাকে বলে? বেগের মানটা যেটা পাচ্ছ, তাহলে বেগ পাচ্ছ তো v হচ্ছে তোমার dx বাই dt, লিখতে পারি কি dx বাই dt। বেগ হচ্ছে তোমার dx, এটা গড় বেগ, এটাকে আমরা বলতে পারি গড় বেগও এটাকে বলা যায়। আচ্ছা
ভাই এগুলো নোট করতে মন চাচ্ছে না, এসএসসি তো করছিলাম। আচ্ছা এইগুলো আমাদের একটু করতে হবে, এখানে কিছু তো ব্যতিক্রম আছেই, ঠিক আছে, কিছু রিভিশনটা দেওয়া আছে, আমি তো তোমরা ওইখানে গিয়ে ভালো বুঝবে না। আচ্ছা এটা গেল, এরপরে আসি আমরা, এটা তো গেল, একটু এটা তুলে নিও, স্ক্রিনশটটা নিয়ে নিও। যদি তোমরা নোট না করো, কিছু যেগুলো বিশেষ মনে হয় অবশ্যই নোটটা করলে তোমার সুন্দর হয়ে যাবে, তোমার আবার একটা রিভিশন হয়ে যাবে, এই জন্য বলছি কিছু তো ব্যতিক্রম পাবাই। তো এইগুলো গেল, এবার আমরা এখান থেকে যেটা করতে পারি দেখো, যে আমি একটু মুছে দিচ্ছি এটাকে। তো দেখো এখানে আমি দিলাম তাৎক্ষণিক বেগ, বেগকে আমি কয়েকভাবে লিখতে পারি দেখো। এই বেগের যদি প্রকারভেদ করি তাহলে দেখা যাবে সমবেগ, আমি বলে দিচ্ছি তোমরা লিখবা, সমবেগ একটা হচ্ছে তোমার সমবেগ, আরেকটা হচ্ছে তোমার অসমবেগ, অসমবেগ আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সমবেগ অসমবেগ, তারপর আছে তোমার হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ, হ্যাঁ, তাৎক্ষণিক বেগের পরে আছে তোমার মধ্যবেগ, মধ্যবেগ, মধ্যবেগের পরে আছে তোমার গড় বেগ, আছে তোমার গড় বেগ। এই তাহলে আমরা এখানে বেগের প্রকারভেদ পেলাম, এটা হচ্ছে বেগের প্রকারভেদ, যে বেগ কাকে বলে, বেগ কত প্রকার ও কি কি, আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম যে বেগ কাকে বলে, এবং বেগের প্রকারভেদটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো মূলত এখানে যেটা লিখেছি আমরা, এখানে তো একটা বেগের একটা সমীকরণ পেয়েছি আমরা, যে v সমান পেয়েছি আমরা dx/dt, dx/dt পেয়েছি, লিখে রাখলাম। এখন সমবেগ কাকে বলে, তোমাদের যেহেতু এটা এসএসসি লেভেলে পড়া আছে, আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। তো সমবেগ মানে হচ্ছে, যদি দেখো এটা মানে হচ্ছে সমান সময়ে, সমান সময়ে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান দূরত্ব, দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, এটা মাথায় রাখো, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম, অতিক্রম করে। এক, এইটা যেটা হবে সমান সময়ে, সমান সময়ে কি হবে, সমান দূরত্ব অতিক্রম করে, করে না, করে না। আর তাৎক্ষণিক দুটো হচ্ছে তোমার যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান, ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি, আচ্ছা শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি হলে যে সরণ ঘটে, কাছাকাছি হলে ওই সময়ে, ওই সময়ের, ওই সময়ের স্মরণের হারকে, ওই সময়ের স্মরণের হারকে, ওই সময়ের স্মরণের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে, তাৎক্ষণিক বেগ বলে, তাৎক্ষণিক, তাৎক্ষণিক বেগ, বেগ বলে। আচ্ছা আর এখানে যেটা মধ্যবেগ বলছে, যে একই সময়ে দেখো যে কোনো বস্তু, এটা লিখতে পারি কোনো বস্তু, কোনো বস্তুর আধি, কোনো বস্তুর আধি, আধি বেগ, আচ্ছা আদি ও শেষ বেগ, আদি ও শেষ বেগ, দেখো আদি ও শেষ বেগ একই দিকে থাকলে, আদি ও শেষ বেগ একই দিকে গতিশীল থাকলে, গতিশীল থাকলে, এটাকে একটু ইগনোর করবা, যেটা এটাকে একটু আমি মুছে দিচ্ছি, গতিশীল থাকলে তাকে, তাকে মধ্যবেগ বলে, তাকে মধ্যবেগ, তাকে মধ্যবেগ বলে। আচ্ছা তারপর এখানে দেখো, আচ্ছা এখানে একটু কথা আছে, গতিশীল থাকলে, একই দিকে গতিশীল থাকলে, একই দিকে গতিশীল থাকলে, হ্যাঁ একই দিকে গতিশীল থাকলে, গতিশীল থাকলে বেগের, বেগ দ্বয়ের সমষ্টি, বেগ দ্বয়ের, এখানে লিখব হচ্ছে বেগ দ্বয়ের সমষ্টির, সমষ্টির গড়কে, বেগ দ্বয়ের সমষ্টির গড়কে, গড়কে মধ্যবেগ বলে, গড়কে মধ্যবেগ, মধ্যবেগ বলে। আচ্ছা মধ্যবেগ বলে। আর ফাইনালি আছে আমার এখানে গড় বেগ, কি আছে গড় বেগ। তো গড় বেগ যদি বলো, গড় বেগ হচ্ছে অসমবেগে গতিশীল, অসম বেগে, অসমবেগে গতিশীল, গতিশীল বস্তুর, অসমবেগে গতিশীল বস্তুর, বস্তুর মোট, মোট সময়, আচ্ছা দেখে নেবে মোট, মোট নির্দিষ্ট, আচ্ছা বস্তুর, বস্তুর নির্দিষ্ট দিকে, বস্তুর নির্দিষ্ট দিকে, বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত মোট দূরত্ব, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত, অতিক্রান্ত মোট, মোট দূরত্ব ও মোট, ও মোট সময়কে আমরা এখানে লিখতে পারি, দেখো মোট সময়কে,
সময়ের সময়ের অনুপাতকে সময়ের অনুপাতকে গড় বেগ বলে। গড় বেগ বলে। তাহলে আমরা এখানে কিন্তু একটা পেয়ে গেলাম, আমরা গড় বেগটা মোটামুটি এখান থেকে আমরা পেয়ে গেলাম। সো একটু দেখো এই যে মানটা পেয়েছি আমরা, একটু দেখে ফেলো তো সবাই, শর্টকাট একটু দেখে ফেলো। একটা স্ক্রিনশট তোমরা চাইলে নিয়ে যেতে পারো। আচ্ছা রিফাত কি এটা আপনারা বলছে এটা যে এইচএসসি ক্লাস হিসেবে জানা। আচ্ছা এটা এইচএসসি ক্লাস আছে দুইটার ক্লাসে, এখানে কিছু নাই, কারণ হচ্ছে আমরা এখনো ঢুকি নাই, আমরা এখনো এইচএসসি লেভেলে ঢুকি নাই, তবে ইনশাআল্লাহ আমরা আজকেই ঢুকে যাব, আজকে এইচএসসি লেভেলে আমরা ঢুকবো। সো ক্লাসে ফোকাস করো, যা আছে আমরা একটু রিভিশনটা দিয়ে নেই যাতে করে আমাদের পরবর্তী অংশগুলি সহজ হয়, ঠিক আছে? রিভিশনটা দেওয়াচ্ছি এই জন্যই যেন আমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। আমাদের ওয়াইফাই নষ্ট আছে দেখতে পাচ্ছি। গল্পের ডায়েরি তোমাকে, আচ্ছা ধ্রুব দাস আছো, জান্নাতুল ফেরদৌসী আছো, স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। তো মুছে দিচ্ছি আমি, স্ক্রিনশটটা তাড়াতাড়ি করে নিয়ে নাও। এখন যদি আমরা এইখান থেকে যদি এককটা বের করি, দেখো এইটা সেম ভাবে আমরা একইভাবে একদম সেম ভাবে এখানে জাস্ট হচ্ছে মত সমবেগ হচ্ছে কি, এটা অবশ্যই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে কি এখানে নির্দিষ্ট দিকে, এই ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করে নেবা যে নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে নির্দিষ্ট দিকে, ঠিক আছে? এটা নির্দিষ্ট দিকে সমান সময়, নির্দিষ্ট দিকে বস্তু এটা এখানেও লাগাবা, এটাকে এখানেও লাগাবা, ঠিক আছে? যে নির্দিষ্ট দিকে বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সমবেগ বলি। নির্দিষ্ট দিকে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তাকে অসমবেগ বলে, আচ্ছা। আর এখানে তাৎক্ষণিক ব্যাখ্যা হচ্ছে কি, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময়ের সরণের হারকে বলি আমরা তাৎক্ষণিক বেগ। আর মধ্যবেগটা হচ্ছে কোনো বস্তু, দেখো মধ্যবেগটা এরকম যে তুমি এদিকে যাচ্ছিলা, তারপর এখান থেকে এখানে গেছো, এটা তোমার আদি বেগ, এটা তোমার শেষ বেগ। তো দেখো এখানে তুমি যাচ্ছিলে এইভাবে এই বরাবর এবং শেষেও যাচ্ছে এই বরাবর, তাহলে আদি বেগ যে দিকে ছিল শেষ বেগও ঠিক একই দিকে আছে, আদি বেগ যেদিকে ছিল শেষ বেগ তোমার একই দিকে আছে। তো আদি বেগ এবং শেষ বেগ যদি একই দিকে থাকে, আদি বেগ এবং শেষ বেগ যদি একই দিকে থাকে, তবে এই দুই বেগের যে গড়, এই গড়কে বলা হয় মধ্যবেগ। দুই বেগের যে গড় তাকে বলা হয় মধ্যবেগ। যেমন এই মধ্যবেগটা আমি বলতে পারি b হচ্ছে, দেখো b + u/2, এটা হচ্ছে আমার গড় বেগ। আচ্ছা তাহলে এটা কি আমার গড় বেগ, ও সরি মধ্যবেগটা এটা। আর গড় বেগটা হচ্ছে তোমার সবগুলো বেগ নিয়ে, যেমন আমি যদি এখানে গড় বেগ বের করতে যেতাম, তো একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই একটা নির্দিষ্ট দিকে, ধরো একটা বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, তাহলে এখান থেকে সে v1, এখানে v2, এখানে হচ্ছে, আচ্ছা তাহলে গড় বেগটা কি আসবে? গড় বেগ যদি বের করি v1 v2 v3 v4, এখানে হচ্ছে তোমার t1 t2 t3 আর হচ্ছে t4। তা আমরা এখানে গড় বেগ বলতে বুঝি হচ্ছে এই v1 এর জন্য তাকে কি হলো, একটা s1 দূরত্ব অতিক্রম করতে হবে, এইখান থেকে যখন সে এখানে গেল তাকে s2 দূরত্ব অতিক্রম করতে হলো, এইখান থেকে সে যখন এখানে গেল তাকে s3 দূরত্ব অতিক্রম করতে হলো, এইখান থেকে যখন সে এখানে যাবে তখন s4 দূরত্ব অতিক্রম করতে হলো। তাহলে তুমি এখান থেকে যেটা পাচ্ছ যে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4 ডিভাইড বাই হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 সমান সমান, এটা হচ্ছে তোমার গড় বেগ, এটা হচ্ছে তোমার গড় বেগ হয়ে যাবে। কোন ক্ষেত্রে গড় বেগ হবে তোমার? এই গড় বেগটা হচ্ছে তোমার যখন একটা বস্তু অসমবেগে চলতে থাকবে, ত্বরণ থাকবে, ত্বরণটা হচ্ছে সমত্বরণ। তো যখন একটা বস্তু অসমবেগে চলতে থাকবে অর্থাৎ ত্বরণ থাকবে, তখন তুমি একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই র্যান্ডমলি চললে হবে না, একটা নির্দিষ্ট দিকে থাকতে হবে। যদি একটা নির্দিষ্ট দিকে একটা বস্তু গতিশীল থাকে, তুমি সবগুলো দূরত্ব যোগ করো এবং সবগুলো সময় দ্বারা ভাগ করো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার গড় বেগ। আচ্ছা তাহলে এটা গেল আমাদের। তো একটু আমরা এখন দেখি হচ্ছে এইটা যদি হয়ে থাকে, আমরা একটু যাবো এখন দ্রুতির মধ্যে, একটু যাবো হচ্ছে দ্রুতিতে। দেখো সো দ্রুতি কাকে বলে একটু দেখো, আমি সংজ্ঞাটা লিখেছি হচ্ছে একটু দ্রুতি একটু সংজ্ঞাটা লিখে নিই। দ্রুতি হচ্ছে কোনো বস্তু একক সময়ে দূরত্বের হার, দূরত্বের হারকে, আচ্ছা কোনো বস্তুর একক সময়ে দূরত্বের হারকে কি বলি আমরা? দ্রুতি বলি, দ্রুতি বলে। তাহলে একটু ভালো করে দেখো এখানে যে কোনো বস্তু একক সময়ে, কোনো বস্তুর একক সময়ে দূরত্বের যে হার থাকবে সেই দূরত্বের হারকে বলি আমরা দ্রুতি। দূরত্বের হারকে কি বলি আমরা? দ্রুতি বলি। আচ্ছা তাহলে এখন এই দ্রুতিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সমদ্রুতি, একটা হচ্ছে তোমার অসমদ্রুতি, আর একটা হচ্ছে কি
অসম দ্রুতি হতে পারে, তাৎক্ষণিক দ্রুতি হতে পারে। আচ্ছা মধ্য দ্রুতি নাই, আমরা এখানে গড় দ্রুতি ধরতে পারি। একটা হচ্ছে কি গড় দ্রুতি, গড় দ্রুতি। দেখো তো দ্রুতিকে আমরা এখন কয় ভাগে ভাগ করলাম, অনেকগুলো ভাগে ভাগ করে দিলাম। দ্রুতিকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে দিলাম। তো ভাগ করে দিলে এখান থেকে সংখ্যাগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে সংখ্যাগুলো কিভাবে লিখবা দেখো, সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করলে সমদ্রুতি বলি। সমান সময়ে যদি নির্দিষ্ট দিকে বলে তাহলে সমবেগ, যদি নির্দিষ্ট দিকে না বলে তাহলে এটা হবে সমদ্রুতি। আমি আবারও বলছি, নির্দিষ্ট দিকে বলা মানে হচ্ছে, নির্দিষ্ট দিকে বলা মানে হচ্ছে সমদ্রুতি, সরি সমবেগ। আর দিক যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে বলবো আমরা সমদ্রুতি। যেমন এখানে কোনো দিক নেই, দিক নেই যেহেতু তার মানে এটা হচ্ছে সমদ্রুতি। ঠিক আছে, সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করেনি, যদি না করে সেটাকে বলবো আমরা অসম দ্রুতি বলতে পারি। তাহলে অসম দ্রুতি হচ্ছে যখন সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে না। এরপর আসি যে তাৎক্ষণিকটা কি, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে দূরত্বের হার কি, ওই সময় আমরা কি বলবো এখানে, ওই সময় দূরত্বের হার কি। আগে ছিল সরণের হার, এখন বলছি দূরত্বের হার। ওই সময় সরণের যে হার থাকবে এই সরণের হারকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি, সরণের হারকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। এবার আসি আমরা গড় দ্রুতিটা কি। গড় দ্রুতিটা হচ্ছে তোমার যে অসম দ্রুতিতে গতিশীল, অসম, দেখো অসম দ্রুতিতে গতিশীল কি, কখন অসম দ্রুতিতে গতিশীল বস্তুর, এখানে নির্দিষ্ট দিক বলবো না আমি, বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো বস্তুর অতিক্রান্ত মোট দূরত্ব, অসমবেগে গতিশীল বস্তুর অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট সময়ের অনুপাতকে, মোট সময়ের অনুপাতকে গড় দ্রুতি বলে। কি বলবো আমরা, গড় দ্রুতি বলে, গড় দ্রুতি বলে। আমরা কি সবাই বুঝতে পারছি? দেখি তো আমরা বুঝতে পারছি কিনা সবাই। আসলে আজকে তো রিভিশন দিচ্ছি আমি, এই জন্য আমি তো এখন মূল টপিক্সে যাইনি। তো যেহেতু মূল টপিক্সে যাইনি, আমরা আমার স্পেশাল ক্লাসগুলো তো রয়ে গেছে এখানে, জাস্ট রিভিশনটা দেওয়া হচ্ছে। আমরা টেকনিক বা আদার্স এখানে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো এখন ধরেই নেই আমরা, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস এখন ধরাই হয়নি। আমরা আপেক্ষিক বেগ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, আপেক্ষিক বেগ প্লাস আমরা এখন ধরেই নাই এগুলো। যাই হোক ইনশাল্লাহ আমরা ধরি নাই কিন্তু ধরে ফেলবো, ধরি নাই কিন্তু অবশ্যই ধরবো, কারণ না ধরলে হবে না। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি নেওয়ার তাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও, এগুলো চার সংখ্যাটা লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা এবার আসি আমরা একটু একক গুলি লিখে রাখি। দেখো তো দ্রুতি ও বেগের একক, দ্রুতি ও বেগের একক তুমি যদি লিখো তাহলে দেখো, যদি এমকেএস পদ্ধতি লিখো, এমকেএস বা এসআই পদ্ধতি, এমকেএস বা এসআই পদ্ধতি হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর তুমি যদি সিজিএস এককে লিখো, সিজিএস এককে, তাহলে লিখবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আর তুমি যদি ফুট পাউন্ড সিস্টেমে লিখো, এফপি এস এ লিখো, তাহলে লিখবে হচ্ছে এফটি, তাহলে লিখবে হচ্ছে আমরা এফটি পার সেকেন্ড। দেখো ফুট পার সেকেন্ড কি লিখছি, এফটি পার সেকেন্ড, এই এফটি পার সেকেন্ড। তাহলে কি গেল, এটা হলো দেখো তো এমকেএস পদ্ধতিতে। এমকেএস মানে কি তোমার যদি মনে না থাকে, এমকেএস হচ্ছে তোমার মিটার কিলোগ্রাম, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, সেকেন্ড সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম। আর সিজিএস হচ্ছে তোমার, এটা হচ্ছে এমকেএস, সিজিএস হচ্ছে তোমার সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। আচ্ছা আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে এফপিএস, এটা হচ্ছে তোমার ফুট, আমি জানি এটা হচ্ছে একটা কি জানি আমরা, ফুট। আচ্ছা এটাকে আমরা জানি ফুট পাউন্ড, পিওইউএনজি, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। এই আমার এখানে একটু সুন্দর আছে, ফিট নাকি ফুট এটা ভালো করে মনে আসতেছে না, তাড়াতাড়ি করে লিখে ফেলো।
ইসরাত ইসরাত জান বলছো ভাই ভি সমান যে dx বাই dt বুঝো না, এটা বোঝাবো, পরে বোঝাবো, রিল্যাক্স, এখন আমরা এখানে যাই নাই, ঠিক আছে। আচ্ছা যারা যারা নুডলস চা দেওয়া শুরু করছো তাক আজকে আর খাবো না, দিতে হবে না আজকে, সবাই মাস্ক পরো, নাইলে আবার ওমিক্রন হবে। হ্যাঁ মাস্ক পরে নিলে নিতে পারো, কারণটা হচ্ছে দেখো যে আমি, আচ্ছা নতুন আমাদের জয়েন করেছো, নতুন কে জয়েন করেছো একটু দেখি, কামরুন নেসা জয়েন করেছো, তারপর দেখতে পাচ্ছি লামিসা জয়েন করেছো, প্রীতি রয় চৌধুরী জয়েন করেছো, বাদাম ও তুমি তুমি তো সেই খাবার দিচ্ছ আমাকে। হ্যাঁ আচ্ছা প্রীতি রয় আছে, তারপর হচ্ছে মায়ামণি আছো, বেগ সমান শুধু, হ্যাঁ তারপর কামরুন নেসা আছো। ইংলিশ ভার্সনটা স্যার বুঝছি না, একটু ইংলিশের টার্মগুলি বললে। আচ্ছা আহা কি কষ্ট, হ্যাঁ তোমাদের ইংলিশের জন্য এখন কি করবো বলো। আচ্ছা এটা মুছে দিচ্ছি। তো দ্রুতি তো তোমরা জানো স্পিড, দ্রুতি হচ্ছে স্পিড আর বেগ হচ্ছে ভেলোসিটি, বেগ হচ্ছে ভেলোসিটি। আচ্ছা এবার আমরা একটু এটা একক গেল, মাত্রাটা দেখো, মাত্রা হবে কি তাহলে, মাত্রা হবে সরাসরি লিখবা মিটার, এল এম এল ইনভার্স হচ্ছে এল টি ইনভার্স 1, মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1, এই হচ্ছে মাত্রা, এই হচ্ছে দ্রুতি, স্পিড এবং ভেলোসিটি উভয়ের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, উভয়ের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1। আমরা এটা মাথায় রাখবো যে আমাদের মাত্রাটা কি আছে, ঠিক আছে। আর বলছি কি ডিফারেন্সটা লেখার জন্য, ডিফারেন্সটা অবশ্যই লিখবে, আমি দিয়ে দেবো তোমাদের, আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা লিখে নিবা। আচ্ছা এবার আসি আমরা ত্বরণের মধ্যে, এবার আমরা একটু ত্বরণটা দেখি। তো ত্বরণ এবং মন্দন যদি দেখি, ত্বরণ এবং ত্বরণ, ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন দেখবো। দেখো ত্বরণটা একটু দেখি আমরা। সো আমার খুব, তোমাদের কাছে মনে হচ্ছে ভাইয়া মনে শুধু বইলা একটু ধরে ধরে চলে যাচ্ছে, তাই না? আসলে বইলা ধরে ধরে চলে যাইতেছে এটার জন্যই যে আমার এটার জন্য একটা ভিডিও আছে, গত আমি কিছুদিন আগে ক্লাসটা নিয়েছি, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা। আপাতত জাস্ট একটু রিভিশন দিয়ে যাচ্ছি আমি, একটু রিভিশন আর কিছু না। তো রিভিশনের জন্য মূলত নিচ্ছি, আর বাকিটা যেটা একটু পরে আমরা মেইন টপিক্সে ঢুকে যাব, এই জন্য রিভিশন দিচ্ছি। আমরা এখন মেইন টপিক্সে ঢুকি না, মেইন টপিক্সে ঢুকবো। আচ্ছা দেখো, তো এখন এইখানে ত্বরণটা কি আমরা জানি, যে ত্বরণ হচ্ছে, ত্বরণ কি আমরা যদি সংজ্ঞাটা দেই, যে সময়ের সাপেক্ষে একক সময়, আচ্ছা সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, দেখো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। আচ্ছা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো বেগ বৃদ্ধি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলি আমরা ত্বরণ। যেমন এই ত্বরণটা আবার হইতে পারে তোমার সমত্বরণ হইতে পারে, এই ত্বরণ হইতে পারে কি সমত্বরণ হতে পারে, এই ত্বরণটা আবার হইতে পারে অসমত্বরণ হইতে পারে, সমত্বরণ অসমত্বরণ হইতে পারে, এই ত্বরণটা হইতে পারে তোমার গড় ত্বরণ হইতে পারে, গড় ত্বরণ, আবার এই ত্বরণটা হইতে পারে তাৎক্ষণিক ত্বরণ হইতে পারে, তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা দেখ তাৎক্ষণিক ত্বরণ, এটা তাৎক্ষণিক, তাৎক্ষণিক ত্বরণ। তো আমরা এখানে কয়টা ত্বরণ পাইছি দেখছো, ত্বরণ। তাহলে সমত্বরণ মানে কি, সমত্বরণের সংজ্ঞাটা হচ্ছে তোমার যে সময়ের সাথে, সময়ের সাথে বেগ, বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার পরিবর্তন অপরিবর্তিত থাকলে, হার অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত অপরিবর্তিত থাকে, এটা মাথায় রাখবে সরাসরি, যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার অপরিবর্তিত, অর্থাৎ বেগের পরিবর্তন হয় না, বেগের পরিবর্তনটা একই থাকে, বেগের যে পরিবর্তন সেটা সব সময় এক থাকবে। যদি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন সর্বদাই একই রকম থাকে, সেটাকে বলি আমরা সমত্বরণ। আর এখানে বলবো সময়ের সাথে, সময়ের সাথে বেগ বৃদ্ধি, দেখো এখানে লিখে নিও বেগ বৃদ্ধি, কি বৃদ্ধি, বেগ বৃদ্ধির হার। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার পরিবর্তন হলে, পরিবর্তন দেখো পরিবর্তন হলে, পরিবর্তন হলে অসমত্বরণ, পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা অসমত্বরণ, ঠিক আছে। আর যদি দেখো যে এইখানে দেখো যে গড় ত্বরণটা কি, আচ্ছা গড় ত্বরণ লাগবে না আমাদের, তাৎক্ষণিক ত্বরণ একটু দিই। গড় ত্বরণ যে কথা, তাৎক্ষণিক ত্বরণ একই কথা। তাৎক্ষণিক ত্বরণটা কি, তো তাৎক্ষণিক ত্বরণটা যদি বলো তাহলে হচ্ছে যে সময়ের ব্যবধানটা, সময়ের সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি থাকলে, শূন্যের কাছাকাছি হলে, ওই সময়ে শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে
বেগ বৃদ্ধির হারকে, ওই সময় বেগ বৃদ্ধির হারকে বলে তাৎক্ষণিক ত্বরণ। এই সময় বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। আচ্ছা, তো তাৎক্ষণিক ত্বরণ বলে, একটু ভালো করে যদি লক্ষ্য করো তো দেখো সাধারণত ক্যালকুলাস ফরম্যাটে এই ধরো যে একটা বস্তু এখানে ছিল, এখান থেকে সেইখানে গেল, একটা বস্তু যদি এখান থেকে এখানে যায় তাহলে তার ধরো যে তার বেগ আছে এইখানে ছিল কত ইউ, এখানে তার বেগ ছিল হচ্ছে ইউ, এখানে যখন সে গেল তার বেগ হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এইখানে ভি, সে যখন এখান থেকে এখানে গেল তখন তার পরিবর্তন আরো বেগের একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে তোমার ডেল ভি। এইখানে কত ডেল ভি। লক্ষ্য করে দেখো যে এইখানে তার যে বেগের পরিবর্তন সেটা হচ্ছে ডেল ভি, পরিবর্তন কত আছে ডেল ভি আছে। আচ্ছা, তার বেগের পরিবর্তন যদি ডেল ভি থাকে তাহলে একটু ভালো করে দেখো সময়েরও একটা পরিবর্তন হবে। তাহলে একটা বস্তু এখান থেকে এখানে গেল, বেগ ভি বেগ অর্জন করলো, এখান থেকে এইখানে যেতে নতুন যে বেগের পরিবর্তন হয় সেই বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি। অর্থাৎ এই পয়েন্টে টোটাল বেগ যেটা হবে সেটা হচ্ছে তোমার ভি প্লাস ডেল। এইখান থেকে স্থির অবস্থান যদি এইখান থেকে এখানে তারপরে এখানে, তাহলে এইখানে আছে তো ভি আর এখানে থাকবে কত, তাহলে এইখানে টোটাল বেগ যদি হিসাব করি তাহলে থাকবে ভি প্লাস ডেল ভি, কারণ এইটুকু হচ্ছে ভি আর এইটুকু হচ্ছে আমার ডেল ভি, তাহলে এই টোটালটা মিলে কত হচ্ছে ভি প্লাস ডেল ভি থাকবে। আচ্ছা, তাহলে টাইম কত থাকবে এখানে, এইখান থেকে যখন এইখানে আসে সময় লাগছে কত টি, এইখান থেকে যখন এইখানে গেল তখন সময়ের যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডেল টি, সেটা হচ্ছে কত ডেল টি। তো ডেল টি যদি হয় তাহলে টোটাল টাইম কত হচ্ছে, তাহলে টোটাল টাইম থাকবে এখানে তোমার এই পয়েন্টে যে টোটাল টাইম সেটা হচ্ছে টি প্লাস হচ্ছে ডেল টি আসবে, টি প্লাস ডেল টি মানে টোটাল টাইমটা। এবার আমি যদি ত্বরণ বের করতে চাই তাহলে পরিবর্তন আমরা জানি কি যে বেগের পরিবর্তন হার, তাহলে পরিবর্তন কোনটা এটা না, এইখানে পরিবর্তন কোনটা এটা, তো এই যে দেখো এইটা না, এইটার এই টি সময়ের জন্য ভি বেগ, মানে যখন তোমার সময় থাকে টি তখন এই টি সময় বেগ অর্জন করে হচ্ছে ভি, যখন সময় হচ্ছে পরিবর্তন করা হচ্ছে ডেল টি সময় তখন এই সময় বেগ অর্জন করছে হচ্ছে ডেল ভি, তখন এই ডেল টি সময় বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি, এই সময়ের জন্য বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। আমার ত্বরণ জানি বেগ বৃদ্ধির হার, হার মানে হচ্ছে সময় দ্বারা সময়ের সাপেক্ষে কোনো কিছু ঘটনা ঘটা, হার মানে হচ্ছে সময়ের সাথে কোনো কিছু ঘটা। আচ্ছা, সময়ের সাথে যদি কোনো কিছু ঘটে তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে সময়ের সাপেক্ষে কোনো কিছু ঘটে তাহলে কি হবে এখানে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা লিখে দিচ্ছি আমি, তাহলে তুমি লিখতে পারো ত্বরণ, এখানে যেটা ত্বরণটাকে আমরা ক্যালকুলাস ফরম্যাটে যদি লিখি তাহলে দেখো তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, সেক্ষেত্রে তুমি লিমিট দিয়ে লিখবা, লিমিট এখানে লিখতে পারো ডেল টি, এই সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, মানে হচ্ছে দেখো যে ডেল টি এর মানে হচ্ছে দেখো ডেল টি এত জিরো, এর মানে হচ্ছে টেন্ডস টু জিরো, সময় টাইম দেখো টাইম টেন্ডস টু জিরো, এর মানে হচ্ছে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, সময় শূন্যের কাছাকাছি মানে শূন্যের দিকে যাচ্ছে, শূন্য হতে শূন্যের দিকে যাচ্ছে, শূন্য হতে সময়টা শূন্যের দিকেই যাচ্ছে, তো এইটাকে বলছে টেন্ডস টু জিরো, টাইম ইজ টেন্ডস টু জিরো মানে সময় শূন্যের কাছাকাছি, ঠিক আছে, টেন্ডস টু জিরো বা শূন্য হতে যাচ্ছে এরকম, তাহলে এটাকে এরকম ভাবে লিখবো, তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে ডেল ভি, বেগের পরিবর্তন কত হয়েছে ডেল ভি, তো ডেল ভি দ্বারা সব সময়ের কত পরিবর্তন হয়েছে ডেল টি। নরমালি চিন্তা করো এখানে যে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি, আর তাহলে ডেল টি কোন সময়টা, এই সময়টা শূন্যের কাছাকাছি, তাহলে এই সময়ের জন্য কত বেগ অর্জন করে, দেখো এখানে এইখান থেকে এইখানে যাইতে সময় লাগে কত ভি, সময় লাগছে কত টি, এইখান থেকে যখন এইখানে যায় নতুন অবস্থান নতুন বেগ অর্জন করে তখন এই থেকে বেগের পরিবর্তন হচ্ছে কত ডেল ভি, এই ডেল ভি এর জন্য কত সময় লেগেছে, এই সময় লেগেছে তোমার ডেল টি, সময় লাগছে কত ডেল্টা টি, তাহলে এই বেগ অর্জনের জন্য এই পরিমাণ সময় লেগেছে, তাহলে আমি লিখব কি বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়ের ব্যবধান, বেগের পরিবর্তন বাই সময়ের ব্যবধান, এইখান দ্বারা বোঝাচ্ছে সময় মানে হচ্ছে তোমার কি হচ্ছে বেগের পরিবর্তন, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। এইটাকে তুমি ক্যালকুলাস ফরম্যাটে লিখতে পারো, এই ত্বরণটাকে তুমি লিখতে পারো তোমার যে ডি ভি ডিভাইডেড বাই হচ্ছে ডি টি, এটাকে লিখতে পারি আমরা ডিভি ডিভাইডেড বাই ডিটি। কিসের জন্য লিখবো আমরা, মানে হচ্ছে তোমার বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, বেগের দেখো ক্ষুদ্র সময় এর মানে কি বোঝাচ্ছে, ক্ষুদ্র সময়ে এখানে দেখো ক্ষুদ্র সময়ে বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে বুঝায়।
বোঝাচ্ছে কি এই, বুঝতে পারছো? এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝাচ্ছে বেগের মানে হচ্ছে সময়ের সাপেক্ষে খুব একটা অল্প একটা সময়, এই অল্প সময়ের মধ্যে যেটা বোঝানো হচ্ছে সেটাই, অল্প সময়ের মধ্যে যেটা বোঝাচ্ছি আমরা এটা। একটু লিখে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, দেখি একটু তাড়াতাড়ি তুলে ফেলো। এটা হচ্ছে তোমার ক্যালকুলাসের নিয়ম, ক্যালকুলাসের নিয়ম। নর্মাল নিয়ম দেখো, এটা হচ্ছে নর্মাল নিয়ম, এটা হচ্ছে তোমার নর্মাল। নর্মাল যেটা জানতাম আমরা, নর্মালটা জানতাম হচ্ছে এ সমান, নর্মাল হচ্ছে তোমার এ সমান হচ্ছে, এ সমান হচ্ছে তোমার ডিভি বাই, দেখো সরাসরি লিখতে হচ্ছে বা যে এটা মানে হচ্ছে এটা সরাসরি লিখতে হবে যে বি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? আর ক্যালকুলাস ফরম্যাটে, ক্যালকুলাস ক্যালকুলাস ফর্মুলা হচ্ছে ক্যালকুলাস ফরম্যাটে এখানে যদি লিখি, ক্যালকুলাস ফরম্যাটে তোমার এটা হবে এ সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স। এইখানে কিন্তু তোমার এইরকম ভি মাইনাস ইউ বোঝাচ্ছে না, এইখানে ভি মাইনাস ইউ আছে, জাস্ট একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খুবই। আসলে আমরা কেন ব্যবহার করি ক্যালকুলাস, কেন ব্যবহার করি? আমরা যে আগে করে আসছি, আমরা যখন 9-10 ম্যাথ করে আসছি, তখন ওই 9-10 এই ম্যাথের মধ্যে ছিল তোমার ওইগুলো একটা বড় বড় মানগুলো ছিল, রৈখিক ছিল, বড় বড় মান ছিল এবং সরলরৈখিক পথে চলমান ছিল, ঠিক আছে? সরলরৈখিক পথে যখন এগুলি একটা নির্দিষ্ট তলে, একটা নির্দিষ্ট সমতলে থাকে এবং বড় ধরনের কোনো বেগ পাওয়া যায়, তখন সেইগুলোকে আমরা নর্মাল নিয়মে সলিউশন করতে পারি। কিন্তু যখনই তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়টা খুবই ছোট হয়ে যায়, এই অল্প সময়ের জন্য বা বক্ররেখা পর ঢালগুলো হয়ে যায় কি বক্ররেখা ঢাল হয়, বক্র ঢাল হয়, তখন কিন্তু আমরা এই নিয়মটা খাটাতে পারি না, তখন আমাকে যেতে হয় ক্যালকুলাস ফরম্যাটে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই যে তুমি একটা বস্তু সরল পথে চলছে, এই বস্তুর বেগ তুমি নর্মাল নিয়মে বের করতে পারবা, কিন্তু বস্তু যখন আঁকা বাঁকা পথে যেতে থাকবে, বস্তু যখন এই করো দেখো যে এই পথে যাবে, এই পথে যদি তুমি যাও তাহলে ত্বরণটা তুমি বের করতে পারবা, এর সমান হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। বাট যদি এইটা যদি এই বস্তু যদি এরকম ভাবে যেতে থাকে, এরকম এরকম যদি যেতে থাকতো, তখন তুমি বের করতে হচ্ছে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিটি। অর্থাৎ সাধারণত দেখা যায় যে একটা নির্দিষ্ট শেপ থাকে না, একটা নির্দিষ্ট কোনো শেপ নাই, নির্দিষ্ট কোনো আকার নাই, ওই সকল বস্তুর ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ফরম্যাটটা ব্যবহার করে থাকি। ক্যালকুলাস ফরম্যাটে কিভাবে ধরা হয়? খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে বিবেচনা করে ক্যালকুলেশন করা হয়, যাতে করে সহজ এবং সঠিক একটা সূক্ষ্ম একটা মান পাওয়া যায়। সহজ, সূক্ষ্ম এবং সঠিক একটা মান তুমি ক্যালকুলাস ফরম্যাট থেকে বের করতে পারবা। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পর্যন্ত এটা দিয়ে পরিমাপ করা হয়। এটা হচ্ছে ক্যালকুলাস ফরম্যাট, এটা হচ্ছে আমার এটা কি নরমাল, দেখো ক্যালকুলাস নরমাল, ক্যালকুলাস নরমাল, ঠিক আছে? তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? কি বলো তোমরা? ডিটি সময়, ডিটি দ্বারা বোঝাচ্ছি কি সময় বোঝাচ্ছি আমরা, সময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। ডিটি মানে কি দেখো এখানে যেটা বোঝাচ্ছে ডিভি বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আর এখানে হচ্ছে ডিটি, ডিটি হচ্ছে তোমার নগণ্য একটা সময়, নগণ্য সময়ের পরিবর্তন, নগণ্য সময়ের ব্যবধান, এটা লিখতে হবে। আচ্ছা এটা লিখতে হবে। আরেকটা মনে রাখবা, এইখানে যেটা লেখা হয়েছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আচ্ছা এর মানে হচ্ছে সময়ের উপর বেগ নির্ভরশীল, মানে টি এর সাপেক্ষে বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে বোঝাচ্ছে। এর অর্থ হচ্ছে তোমার যে এটা দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হার। এখানে বেগ বৃদ্ধির হার, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার হচ্ছে তোমার ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার হচ্ছে কি আমরা জানি ত্বরণ বুঝি। বুঝতে পারছি কি? তাহলে আমরা এটাও বলতে পারি যে সময়ের যে অন্তরকটা আছে, সময়ের যে অন্তরক, সেই অন্তরকটাও কিন্তু আমরা বলতে পারি ত্বরণ। দেখো সময়ের অন্তরকটা বলতে পারি কি, দেখো বেগের, আচ্ছা সরণের অন্তরক এটাকে বলতে পারি সরণের অন্তরক হচ্ছে বেগ, সরণের অন্তরক বেগ। কেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি শেষ, আমাদের ত্বরণ গেল, ত্বরণটাও চলে গেল আমাদের, তো ত্বরণ এখন মন্দনটাও যে বলে ফেলেন, একটু ত্বরণটা শেষ করি আমরা। তুলছো তোমরা?
আচ্ছা, তো একটু পরে আমরা একটু যাচ্ছি। এবার দেখো মন্দনটা বোঝায়, তারপরে একসাথে বুঝিয়ে দেবো। মন্দনটা যদি বলি, মন্দনটা কি? মন্দন হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে, যে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার। বেগ বেগ হ্রাসের হারকে মন্দন বলে। হারকে মন্দন বলে। আচ্ছা, মন্দন বলে। তবে মন্দনের ক্ষেত্রে তোমার মন্দন বলে। আর এই ক্ষেত্রে তোমার বেগ নরমাল নিয়মে দেখো সমীকরণটা হওয়ার কথা। নরমাল নিয়মে মন্দনের সমীকরণ হচ্ছে a সমান হচ্ছে b মাইনাস u বাই t, অর্থাৎ শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ। আগের মতো করি, শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে সময় ব্যবধান। এটা হচ্ছে সময় ব্যবধান, এটাই হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু ক্যালকুলাস ফরম্যাট দেখো, ক্যালকুলাস ফরম্যাটে যেটা আসবে তোমার, এই ক্যালকুলাস মানে কি, a সমান হচ্ছে dv বাই, এটা সমান হচ্ছে, আমরা কি পেয়েছিলাম এটা মানে হচ্ছে তোমার লিমিট, আগে হচ্ছে লিমিট, তারপরে এই লিমিট দেওয়ার সময় আমার টাইম দিতে হবে। এরকম লিমিটটা কখন ইউজ করবো? যখন সময়টা প্রায় শূন্যের কাছাকাছি আছে, তখন আমি দেবো। তখন থাকবে ডেল্টা, তখন থাকবে কি ডেল্টা, ডেল ভি, তখন থাকবে তোমার ডেল ভি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি থাকবে, ও ডেল ভি ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। আমার এইটাকে লিখবো আমি ক্যালকুলাস আর পদ্ধতি দেওয়া অংশের মধ্যে লিখবো হচ্ছে ডেল ভি ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। আমি উল্লেখ করছি যে এখানে বোঝাচ্ছি যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্রক, এটাকে একটু বড় পরিসর বলছে, এটাকে আরো ক্ষুদ্র পরিসর, আরো ছোট পরিসর, এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে একটু ছোট, মানে হচ্ছে দুইটা ডিফারেন্সটা কি, এটা দ্বারা একটু বড় বোঝাচ্ছে, এটা দ্বারা কি আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে, আরো ছোট ছোট অংশে ভাগ করা যায়, এইটা বোঝাচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ক্যালকুলাস ফরম্যাট, এটা হচ্ছে তোমার নরমাল ফরম্যাটের জন্য, ঠিক আছে? তো মন্দন এই কোশ্চেনটা সেম। এবার আমরা মন্দনটাও কিন্তু তোমার হতে পারে সমমন্দন। কি কি হতে পারে? সমমন্দন হতে পারে, এটা অসম মন্দন হতে পারে, অসম মন্দন হতে পারে। আচ্ছা, তারপরে হতে পারে তোমার অসম মন্দন, তারপর থাকতে পারে তোমার এটা তাৎক্ষণিক মন্দন হতে পারে, তাৎক্ষণিক মন্দনও হতে পারে। আবার তোমার গড় মন্দন, তাৎক্ষণিক মন্দন, এইগুলো আমরা চাইলেই করতে পারি। আচ্ছা, দেখো তো তোমরা বুঝছো কিনা এটা, বুঝছো কিনা? আচ্ছা, যদি এটা বুঝে থাকো, ত্বরণ আর মন্দনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এইগুলো তোমরা জাস্ট কি এই মানে বেগ হ্রাসের হার সমান হলে, যদি দেখো সময়ের সাথে বেগ হ্রাসের হার সমান, তাহলে বলবো এটাকে সমমন্দন। বেগ হ্রাসের হার যদি কম হয়, বেগ হ্রাসের হার যদি সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলবো আমরা, মানে হচ্ছে বেগ হ্রাসের হার সময়ের সাথে পরিবর্তন হলে সেটাকে বলবো অসম মন্দন। আর সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে যে মন্দন, ওই সময় যে মানে বেগের যে পরিবর্তন হয়, সেটাকে বলি আমরা তাৎক্ষণিক মন্দন, ঠিক আছে? সেটাকে বলবো কি আমরা তাৎক্ষণিক মন্দন। এবার আমরা এককগুলি বের করে দেখো। একক কার একক? ত্বরণ এবং মন্দনের একক। ত্বরণ ও মন্দনের একক, যদি বের করি দেখো দুইটা একক, তাহলে আমরা লিখবো হচ্ছে এমকেএস মেথড। এমকেএস এর অপর নাম হচ্ছে এসআই। এমকেএস মানে কি? এসআই, স্ট্যান্ডার্ড ইউনিট, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এটা বাংলায় যদি লিখো তাহলে এইভাবে লিখতে পারো, মিটার পার সেকেন্ড, আচ্ছা এটা বাংলা লিখতে হবে না, বাংলা লিখতে একটু সমস্যা, বেশি সময় লাগবে। আর সিজিএস ইউনিটে লিখবা তো সিজিএস ইউনিটে লিখবে তুমি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা তুমি যদি ফুট পাউন্ড সিস্টেম লিখতে চাও এফপিএস, তাহলে লিখবে হচ্ছে এফটি, স্মল এফটি, মানে এফটি পার সেকেন্ড স্কয়ার। এই গেল তোমার ত্বরণের এবং মন্দনের একক। ত্বরণ বা মন্দনের এককগুলো হচ্ছে এইগুলো। তো ত্বরণ বা মন্দনের একক যদি এইগুলো হয়, এবার আমরা একটু দেখি হচ্ছে, তোমরা একটু করো না, আমি আরো বুঝাবো তোমাদের, এখন তো যাইনি আমরা, আরো বুঝাবো এখানে, তোমরা হয়ে না, বোঝানোর সময় দাও আমাকে। তোমরা যে প্রশ্নগুলি করবে আমি সেগুলো জানি। তোমরা এখানে কি কি প্রশ্ন, লিমিটে হচ্ছে একটা কি লিমিট এখানে আছে, ভাই আজকে তাড়াতাড়ি করিয়ে দিন। আচ্ছা দেখি, আজকে ক্লাসটা আমরা শর্ট করবো, আজকে ক্লাস তো বড় করবো না। সো এটা গেল। এখন একটু দেখো সংজ্ঞাগুলি লিখবা, তাৎক্ষণিক মন্দন, তাৎক্ষণিক ত্বরণ, এইগুলো কি কি ছিল। আর মাত্রা যদি লিখি, তাহলে আমরা কি জানি মাত্রা হচ্ছে, এখানে আমরা লিখবো অবশ্যই যে মাত্রা কি লিখবো, হচ্ছে দেখো কেজি। দেখো আমরা যেহেতু নরমাল যেটা জানতাম b মাইনাস ইউ বাই
ভি মাইনাস ইউ বাই টি জানতাম। তো এই ক্ষেত্রে ত্বরণটা কি ছিল, বেগের মাত্রা হচ্ছে, বেগের একক হচ্ছে এটা আছে। যাই হোক, আমরা এই ক্ষেত্রে একক যেহেতু পাইছি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে মিটার মানে কোথা থেকে আসছে, দৈর্ঘ্য থেকে। মিটার আসছে দৈর্ঘ্য থেকে, আর সেকেন্ড আসছে সময় থেকে। মিটার আসছে দৈর্ঘ্য থেকে, সময় আসছে টাইম থেকে। পার সেকেন্ড কোথা থেকে আসছে, টাইম। তো টাইমের টি, আর মিটারের কোথা থেকে আসছে, লেন্থ থেকে। লেন্থের এল, এ হচ্ছে তোমার এল টি। কতটা ইনভার্স আছে, দুইটা, তার মানে কি লিখবো, এল টি ইনভার্স 1, তার মানে এটা হচ্ছে তোমার মাত্রা। এবার আসি আমরা কোনটা কি রাশি। রাশির দিক থেকে যদি আমি ধরি, তো রাশির দিক থেকে ধরলে যে ত্বরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, ত্বরণ আছে উভয় ভেক্টর রাশি। এখানে কি লিখবো, উভয় ভেক্টর রাশি, তাই না? কারণটা কি, কারণ হচ্ছে তাদের মান ও দিক আছে, এই জন্য হচ্ছে মন্দন এবং ত্বরণ উভয় ভেক্টর রাশি। কারণ ত্বরণেরও একটা দিক আছে, মন্দনের একটা দিক আছে, যে কারণে এদেরকে আমরা ভেক্টর রাশি হিসেবে ধরতে পারি। আচ্ছা, এবার আমরা একটু দেখি সায়েদা আক্তারুন্নেসা এসএসসির পড়া দেবে। হ্যাঁ, এটা অবশ্যই এসএসসির পড়াটাই ভাবতে পারো তোমরা, কারণ এইচএসসি এবং এসএসসি মোটামুটি সেটা রিভিশন আগেই বলেছে, এটা রিভিশন নিচ্ছে তোমাদের, আর কিছু না, একটা রিভিশন জাস্ট দিচ্ছি। তো এই গেল আমাদের। এখন একটু দেখে ফেলি, আমরা অনেক কিছু দেখে ফেলছি, আর কি আছে বলো? আর আছে একটু মানে আমি চেষ্টা করতেছি আজকে তোমাদের অন্তত এসএসসি লেভেল শেষ করি, এসএসসি লেভেলটা শেষ করি, তারপরে আমরা শুরু করি। এসএসসি লেভেল যদি শেষ করে দেখো, এখন হচ্ছে গতির সূত্রগুলো দেখি আমরা। গতির সূত্র, আচ্ছা আমি কিন্তু তিনটা হোমওয়ার্ক দিয়েছি। কি হোমওয়ার্ক দিয়েছি, এর জন্য কি দিলাম তোমাদের, দিয়েছে হচ্ছে দূরত্ব, সরণ। আবার একটু মনে করে দিচ্ছি, সরণ ও দূরত্বের পার্থক্য, সরণ ও দূরত্ব। তারপর দিয়েছি বেগ ও দ্রুতি, আর দিয়েছি ত্বরণ ও মন্দন, এর পার্থক্য। এগুলো পার্থক্য লিখবা। আরেকটা আছে তোমার বেগ ও ত্বরণ, এগুলোর পার্থক্য লিখবা, ঠিক আছে? এগুলো তোমাদের হোমওয়ার্ক, এই ভিডিওটা। এবার আমরা একটু গ্যালিলিও সূত্রগুলি মনে করে দেখি। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, তো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র যদি আমরা দেখি, তাহলে এখান থেকে তোমরা জানো গ্যালিলিওর সূত্র শর্তগুলি দেখি আগে। প্রথম শর্ত যেটা আছে, শর্ত দেখি গ্যালিলিওর সূত্রের শর্ত কি, মুক্তভাবে পড়তে হবে, আচ্ছা এটাকে না লিখে আমরা দেখো লিখবো হচ্ছে স্থির অবস্থান থেকে পড়বে, স্থির অবস্থান থেকে পড়বে। আচ্ছা, তো স্থির অবস্থান থেকে পড়বে, অর্থাৎ আমরা লিখবো এখান থেকে, শর্তটা হচ্ছে দেখো, অর্থাৎ আদিবেগ শূন্য। অর্থাৎ কি লিখবো আমরা এক্ষেত্রে, আদিবেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আদিবেগ শূন্য। দ্বিতীয় শর্ত তিনি বলছেন বিনা বাধায় পড়বে, অর্থাৎ কোনো বাধা দিতে পারবে না, বিনা বাধায় পড়বে, অর্থাৎ বাহ্যিক বল ক্রিয়া করবে না, বাহ্যিক বল ক্রিয়া করবে না, বাহ্যিক কোনো বল ক্রিয়া করতে পারবে না। আচ্ছা, বাহ্যিক বল ক্রিয়া করবে না, কিন্তু আচ্ছা শুধুমাত্র এখানে পরন্ত বস্তু শুধুমাত্র কি দেখো, পরন্ত বস্তু শুধুমাত্র মহাকর্ষ বলের প্রভাব, অভিকর্ষ বলের প্রভাবে নিচে নামবে, অভিকর্ষ বলে। আচ্ছা, পরন্ত বস্তুতে শুধু অভিকর্ষ বলের প্রভাব থাকবে, শুধুমাত্র অভিকর্ষ বলটাই থাকবে, আর কিছু থাকতে পারবে না। থার্ড হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ সর্বদা ধ্রুবক, সর্বদা ধ্রুবক। আরেকটা বিষয় হচ্ছে পরন্ত বস্তুকে
একমাত্রিক গতি হবে, পরন্ত বস্তুকে একমাত্রিক গতি হবে। তাহলে আমরা কি কি পেলাম এখানে দেখো, এই যে আজকে কোটেশনগুলি পাইছো এগুলো কিন্তু তোমাদের 9 10 লেভেলে ছিল কিন্তু তোমরা কিন্তু ওইরকম বাস করে পড়ো নাই। তোমরা অনেকে হয়তো পড়ছো, পড়লে কিন্তু এরকম ভাবে তোমরা কিন্তু পড়তে পারো না, হয়তো একটু ডিফারেন্ট। অবশ্যই তোমরা এখানে কিছুটা ডিফারেন্স পেয়েছো যে আমরা গ্যালিলিও সূত্র ব্যবহার করবো। আমরা জানি, আচ্ছা গ্যালিলিও সম্পর্কে কে কে ধারণা আছে বলো তো? কার কার ধারণা আছে? আমার হাত ব্যথা করতে হবে না, তোমরা জাস্ট হচ্ছে কাজ করে যাও, কাজ করে দাও। এখনো বাইরে হচ্ছে না এখন। দেখো আমাদের এখানে এখনো তো শেষ হয় নাই, তাই না? এখনো শেষ হয়নি আমাদের। তবে আজকে তোমাদের এসএসসি লেভেলে কিছু বাকি নাই, শেষে প্রায় শেষ। এরপরে আমরা চলে যাব শুধুমাত্র ইন্টার লেভেলের জন্য। এবার দেখো, সো আমরা এখানে যা যা করেছি 5টা শর্ত দিয়েছি, যে এই শর্তগুলো কিন্তু গ্যালিলিও সূত্রের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে গ্যালিলিও সূত্রকে সমর্থন করবে না। তো এবার দেখি গ্যালিলিও সূত্র, গ্যালিলিও কি কি কয়টা সূত্র ছিল? আমরা জানি যে বিজ্ঞানী গ্যালিলিও একটা কিন্তু বিষয় জানো কি, তার কিন্তু একটা ঘটনা আছে। তার সময়কার সময় কিন্তু তারা কিন্তু বন্দী করে রাখা হয়েছিল। তখনকার সময় তার দেশে যে রাজা ছিল তা কিন্তু গৃহবন্দী করেছিল। তোমরা হয়তো অনেকেই জানো, কে কে জানো দেখি তো, একটু সবাই দেখি, সবাই একটু কমেন্ট করতে দেখি। তোমরা কি গ্যালিলিওর কাহিনীটা জানো? তোমরা গ্যালিলিওর জীবনে কি তো তোমরা পড়েছো কখনো? দেখি তো কার কার হাত মনে আছে। নেট হাজারে আছে, দেখি এখনো ভাইরাস আছে, দেখি একটু কমেন্টে কার কার মনে আছে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কার কার মনে আছে, একটু দেখতে চাই। কার মনে আছে একটু দেখতে চাই, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আমিনা তরফদার, তারপর দেখতে পাচ্ছি শ্রাবণ আখন্দ আছো, আমিনা, তারপর হচ্ছে রাজবাড়ি সুলতানা পড়ছেন কবি ভাই জানে, শশী আমার আছে, তারপর তানভীর রহমান আকাশ জানি, তারপর শারের না ভাইয়া কাহিনীটা জানি না। আচ্ছা দেখতে পাচ্ছি হচ্ছে নবজ্যোতি তালুকদার যদি জানি রুবাই আছে, অলিদ জানো, তারপর হচ্ছে কাদের নিজু, আচ্ছা এসএস নাও, এসএসটা নিয়ে নাও অলিদ। আচ্ছা তারপর বুস্টার জানা জানি আপসা আছে, সবাই দেখা যায় জানি। ওয়াও, তোমরা তো সবাই অনেক, আসলে কি আমি নিজেই তো এত কিছু জানি না, তোমরা যা জানো বুঝছো। আমি আসলে এইসব বই তেমন একটা পড়ি না। হ্যাঁ পড়ছি, গ্যালিলিও জীবনী। আচ্ছা ধন্যবাদ পড়ার জন্য, তাহলে আমাকে কিছু বলতে হবে না, আমরা একটু সূত্রগুলো দেখে ফেলি। তো এই হচ্ছে অ্যাসেসটা নিয়ে নাও, অ্যাসেস নেওয়ার পরে আমরা 3টা সূত্র দেখে ফেলি, 3টা সূত্র আমরা দেখে ফেলবো। দেখো, তো গ্যালিলিওর 3টা সূত্র ছিল আমরা জানি, 3টি সূত্র। গ্যালিলিওর কয়টা সূত্র আছে? 3টি সূত্র আছে গ্যালিলিওর। এই 3টি সূত্রের মধ্যে কি কি আছে আমরা জানি। ফার্স্ট অফ অল এখানে যেটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে একটা কমন ডায়লগ মনে রাখবো, স্থির অবস্থান হতে হতে বিনা বাধায়, কি বলবো, বিনা বাধায় পরন্ত বস্তু, এই কথাটা ডায়লগটা রেখে স্থির রাখবো, রেখে ইচ্ছা মতো এখন বলে দেবো, বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে, সমীকরণে 1 সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ে কি করবে, সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা এই ছিল প্রথম, যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয়টা কি বলছে দেখো, দ্বিতীয়টা বলছে হচ্ছে নির্দিষ্ট সময়ে দূরত্ব অতিক্রম, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় যে বেগটা অর্জন করে, প্রাপ্ত বেগ ওই বেগের সমানুপাতিক, সমানুপাতিক। আচ্ছা 2টা গেল। তৃতীয়টা যে বলছেন, যে তৃতীয়টা বলছেন তিনি যে নির্দিষ্ট সময়ে, তৃতীয়টা তিনি বলেন যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখানে গ্যালিলিও সূত্রগুলো পেয়ে গেছি। জাস্ট একটা জিনিস মনে রাখবা, যেখানে কি বলছে, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে,
নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই বেগের সমানুপাতিক, আর এটা বলছে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা আমাদের যে 9-10 লেভেলে কিন্তু এইগুলো ছিল, সবগুলো ছিল। তার আমি আগে থেকে বলছি তোমাদের যা যা করাচ্ছি আজকে সবই ছিল তোমাদের শুধুমাত্র রিভিশন ছিল, আর কিছু না। আমরা শুধুমাত্র রিভিশনের জন্য ঢুকছিলাম, যে রিভিশনটা শেষ করি আপাতত, তারপর তো বাকিটা। অর্থাৎ আমরা পরবর্তী ক্লাস সবকিছু নতুন, পরবর্তী ক্লাসে সবকিছু নতুন হবে। দেখো এই ক্ষেত্রে কি আমরা একটু মনে রাখবো, প্রথমটা যেটা বলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এর মানে দেখো তো যে তুমি যদি মানে প্রথম সেকেন্ডে তুমি যদি 2 মিটার যাও, পরবর্তী সেকেন্ডে তুমি 2 মিটার যাচ্ছ, পরেও তুমি 2 মিটার যাচ্ছ, পরেও তুমি 2 মিটার যাচ্ছ, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা মানে কি? এটা সমবেগে চলবে, সমবেগে চলতে থাকবে, তাই না? আচ্ছা আবারও বলছি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে? সমবেগে চলবে, মানে সমবেগে পড়বে। কিভাবে পড়ছে? সমবেগে পড়বে, বুঝছো কি? এখানে প্রথম যেটা বোঝাচ্ছে সেটা সমবেগে পড়তেছে। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই বেগের সমানুপাতিক, নির্দিষ্ট ওই সময়ে, আচ্ছা এখানে সময়ের এটা বলবো হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে তোমার যে ভি, এখানে তো তোমার যে ভি সমানুপাতিক হচ্ছে টি, ভি সমানুপাতিক হচ্ছে টি বোঝানো হচ্ছে, অর্থাৎ বেগের সাথে সময় সমানুপাতিক। বেগ যত বাড়বে মানে সময় যত বাড়তে থাকবে বেগের মানটা ততই বাড়বে, সময় যত বাড়বে বেগও তত বাড়বে। ঠিক এইটাকে তুমি যদি চাও তাহলে এরকম ভাবে লিখতে পারো যে v1/v2 সমান হচ্ছে t1/t2। এই দেখো, তারপর দেখো v1/v2 সমান t1/t2, মানে বেগের সাথে সময় সমানুপাতিক। বেগ বাড়লে সময় বাড়বে, বেগ মানে হচ্ছে সময় বাড়লে সময়ের সাথে বেগটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। আর তৃতীয়টা যেটা বলছে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব যদি তোমার হয় h, তাহলে h সমানুপাতিক হচ্ছে t স্কয়ার, h সমানুপাতিক হবে t স্কয়ার। যদি h সমানুপাতিক t স্কয়ার হয় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে h1/h2 সমান লিখতে পারো তুমি t1/t2 হোল স্কয়ার, t1/t2 হোল স্কয়ার। দেখো এইটাকে তুমি কম্বাইন করে লিখতে পারো যেহেতু সমানুপাতিক। দেখো এর মানে কি? দেখো এখানে এই দেখো h1 সমান এখানে কি আছে t1 স্কয়ার, আর দেখো h2 ডিভাইড বাই হচ্ছে h2, দেখো এখানে আছে কত t2 স্কয়ার, কি আছে এখানে t2 স্কয়ার। h1 t1 এই যে h1 এর পরিবর্তে আছে কি t1 স্কয়ার, কারণ h সমানুপাতিক উপরে থাকবে, আর h2 এখানে আছে কি নিচে। দেখো নিচে আছে নিচে মানে তো সমানুপাতিক, হরে থাকলে হরের সাথে হর সমানুপাতিক, লবের সাথে লব সমানুপাতিক। কথা বুঝতে পারছো? এই জন্য। আচ্ছা যাই হোক, এবার আমরা একটু দেখি তো গ্যালিলিও সূত্র মোটামুটি শেষ লাগতেছে না কিছু আমাদের। তবে এই সমীকরণগুলো তোমাদের হয়তো মাথায় আছে, যে তোমরা হয়তো শিখছিলা যে গ্যালিলিও সূত্রের জন্য যে দূরত্ব সেটা হচ্ছে তোমরা জানো হাফ অফ, আমি এটা তো এটা তো ক্যালকুলাস ফরম্যাট না, এটা ডাইরেক্ট ফরম্যাট। দেখো তুমি শিখছিলা v সমান হচ্ছে gt, একটা সূত্র পেয়েছিলা, শেষ বেগের সূত্র v সমান gt পেয়েছিলা, v স্কয়ার সমান পেয়েছিলা 2gh পেয়েছিলা, এরকম পেয়েছিলাম। আর তৃতীয়তে যেটা পেয়েছিলা সেটা h সমান পেয়েছিলা হাফ অফ gt স্কয়ার। এই সমীকরণগুলো আমরা একটু মাথায় রাখতে পারি, ঠিক আছে এগুলো। তারপর আরেকটা আছে h সমান হচ্ছে তোমার b প্লাস u/2 ইনটু হচ্ছে t, গ্যালিলিও সূত্রের সমান। তাহলে এটা যেটা আসবে এই যে এটা তোমার আসবে হচ্ছে v/2, মানে এটা হচ্ছে তোমার vt/2 হয়ে যাবে। ডাইরেক্ট এটা আসবে হচ্ছে তোমার যেহেতু আদিবেগ শূন্য, স্থির অবস্থা থেকে বলে আদিবেগ শূন্য, তখন আসবে vt/2। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা কে এখন আমরা একটু নতুন, আমরা এখন চলে যাব হচ্ছে ক্যালকুলাসে। আর আমরা থাকতেছি না এখানে, আমরা এখানে আর থাকতেছি না, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলাসে চলে যাব। তো গ্যালিলিও সূত্র শেষ। জাস্ট আমি আবারও বলছি, তোমাদের বারবার বলতেছি রিভিশন 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 রিভিশন, আর কিছু না। জাস্ট একটু মনে করিয়ে দেয়া যে তোমাদের এটা ছিল। আমার কথা হচ্ছে একটু ধরিয়ে দেয়া যে তোমাদের নবম দশম শ্রেণীতে এটা ছিল। সো একটু মাথায় ঢুকাও, এখন একটু মনে করে দেখো, পড়ে আসছো ভুলে গেছো, একটু মনে করো। এইটাই ছিল আমার লক্ষ্য। এই জন্য তোমাদের এসএসসি বেসিক যেটা ছিল আমি সেগুলো করালাম তোমাদের। আচ্ছা এখন আমরা যেটা করব, তোমরা এসএসসি লেভেলে যে সূত্রগুলি পেয়েছিলাম এই সূত্রগুলি কিভাবে আসছে, এখন বিশেষ করে হচ্ছে তোমাদের সূত্রের প্রতিপাদন আসে না।
সূত্রের কোনো প্রতিপাদন আসে না, সেই জন্য সূত্রের প্রতিপাদন না করালেও হয়, তবে আমাদের শেখাটা আবশ্যক। কারণ এতে করে আমরা ক্যালকুলাসের কিছুটা বেসিক তৈরি করতে পারবো নিজেদের মধ্যে, আর সূত্রগুলি কিভাবে আসলো আমরা সেটাও শিখতে পারবো। শেখার দরকার আছে, শেখার কোনো শেষ নেই, সেই জন্য আমরা সূত্রগুলি শিখব। আচ্ছা এখন বলো, তোমরা কি আজকে এই পর্যন্ত রাখবা নাকি আমরা পরবর্তীতে কি চাও দেখি? আজকে চ্যালেঞ্জটা আমরা মনে হয় আজকে কম নেই, আমরা কে কে চাও দেখি তো। মানে আজকে এই পর্যন্ত কি থাকবে নাকি আরো ক্লাস করাবো সেটা বলো। আমি চাচ্ছি একদম ওই দিন মানে পরের ক্লাস থেকেই ধরবো, একদম আমাদের পরের ক্লাস থেকে ক্যালকুলাস শুরু হবে, ক্যালকুলাস শুরু হবে পরের ক্লাস থেকে। তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি দেখি এই পর্যন্ত থাকবে কিনা, কমেন্টে তাড়াতাড়ি জানাও এই পর্যন্ত থাকবে কিনা। এর আগে এর মধ্যে আমি দুইটা সূত্র তোমাদের পড়াবো, তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা যেমন ধরো আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই একটা সূত্র তোমাদের ভি সমান যেটা পেয়েছিলাম, ভি সমান আমরা পেয়েছিলাম হচ্ছে dx বাই dt, dx বাই dt, আর আমরা ত্বরণ সমান পেয়েছি হচ্ছে dv বাই dt, ত্বরণ সমান পেয়েছি আমরা dv বাই dt। আচ্ছা এটা পেয়েছি। সো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ তাৎপর্য দেখো কিভাবে ম্যাথ করতে যাবা। ধরো যে এখানে এর মানে হচ্ছে তুমি সময়ের সাপেক্ষে সরণের অন্তরক হচ্ছে তোমার, সময়ের সাপেক্ষে সরণের যে অন্তরকটা আছে সেটা হচ্ছে তোমার বেগ। দেখো দেখো এই সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণের অন্তরক, সরণের অন্তরক, সরণের অন্তরক হচ্ছে বেগ, সরণের অন্তরক হচ্ছে কি বেগ। তাহলে এই যে কথাটা লিখলাম এই কথাটা হচ্ছে এটার জন্য যে সময়ের সাপেক্ষে সরণের অন্তরক মানে ডিফারেন্সিয়াল। তাহলে বুঝতে পারছো যে এই যে সরণটা আছে এটাকে তুমি ডিফারেন্সিয়াল করো, ডি বাই ডিটি। এই দেখো এই, তো তুমি যদি এই যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ক্যালকুলাস অপারেটর, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল অপারেটর, ক্যালকুলাস, এটা তোমার কি ক্যালকুলাস অপারেটর, ক্যালকুলাস অপারেটর, অপারেটর এগুলো বুঝতে পারছো। তো তুমি এই অপারেটর দিয়ে যদি এক্স এর উপর কাজ করো, এই অপারেটর দিয়ে, অপারেটর মানে কি ড্রাইভার তাই না, ড্রাইভার যে পরিচালনা করে। সো এইটাকে তুমি যদি এই এক্স এর উপর আরোপ করো বা প্রয়োগ করো তখন এখান থেকে পাবো তুমি বেগ, এটার উপর তুমি পাবো হচ্ছে বেগ, বুঝতে পারছো বেগ। আবার তুমি এই ডি বাই ডিটি, এই যে ডি বাই ডিটি আছে এটা হচ্ছে কি বললাম, এটা অন্তরীকরণ, এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে আমরা এটা বলতে পারি ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল অপারেটর, অপারেটর, বুঝতে পারছো মানে অন্তরীকরণ অপারেটর এটা। এই এইটা দিয়ে আমরা কি করি তোমার, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে বড় অংশকে ভাঙা, এটার কাজ হচ্ছে বড় অংশকে, বড় অংশের মান, বড় অংশের মান ছোট 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 অংশে পরিণত করা, ছোট ছোট, আচ্ছা ছোট ছোট অংশে পরিণত করা। তাহলে বুঝছো এটা এই যে অপারেটর এটা হচ্ছে তোমার একটা ক্যালকুলাস অপারেটর যেটাকে বলে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে। এই ডিফারেন্সিয়াল অপারেটরের কাজই হচ্ছে তোমার, এই ডিফারেন্সিয়াল অপারেটরের কাজই হচ্ছে তোমার কি যে একটা বড় অংশকে ভাঙবে, একটা বড় অংশকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করবে। সো এইটাকে মনে রাখবা। কি বলছি আমরা এখানে আরেকটা বলতে পারি যে সময়ের সাপেক্ষে, এখানে বলতে পারি সময়ের সাপেক্ষে, সময়ের, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বেগের অন্তরক, কি কিসের অন্তরক, বেগের অন্তরক, বেগের অন্তরক ত্বরণ, বেগের অন্তরক কে ত্বরণ, বেগের অন্তরক হচ্ছে ত্বরণ। দেখো বলছে যে এইটার অন্তরক হচ্ছে কি বেগ, এটার অন্তরক কে বেগ। কি বলছি আমি যে সময়ের সাপেক্ষে সরণের অন্তরক হচ্ছে বেগ, সময়ের সাপেক্ষে সরণের অন্তরক হচ্ছে বেগ, আর সময়ের সাপেক্ষে বেগের অন্তরক হচ্ছে ত্বরণ, ঠিক আছে। বেগের অন্তরক হচ্ছে কি ত্বরণ, তার দেখো যে ত্বরণ পাইছো। তো দেখো এই যে দেখো এই যে হচ্ছে ত্বরণ আছে কি ধরো বেগ আছে, এটাকে অন্তরীকরণ করতে গেলে আমার লাগবে কি অপারেটর লাগবে সময়ের সাপেক্ষে, তার মানে ডি বাই ডিটি লাগবে। সময়ের সাপেক্ষে মানে ডি বাই ডিটি আসবে, ডি বাই ডিটি আসবে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। কার উপর কাজ করছো, বেগের উপর। তুমি যদি এই অন্তরীকরণ অপারেটরটা দিয়ে বেগের উপর কাজ করো তাহলে ত্বরণ পাবে, বেগের উপর কাজ করলে ত্বরণ পাবে, সরণের উপর কাজ করলে বেগ পাবে। আমি আবার বলছি বেগের উপর কাজ করলে ত্বরণ আর সরণের উপর কাজ করলে বেগ, বুঝতে পারছো তোমরা। এরকম ভাবে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা আরেকটা অপারেটর আছে এখান থেকে আমরা আরেকটা অপারেটরের সাথে পরিচিত হই। যেমন ধরো আমরা এরকম একটা সূত্র করেছিলাম, ধরো যে x টু দি পাওয়ার n আমরা ছিল এরকম dx,
এই যে এটাকে বলছি আমরা এটা, ঠিক আছে, এই যে এইটাও সমান, আমরা এখানে যে দেখো এই অংশটা হচ্ছে তোমার এই যে এটা টোটালটা, এটা এই যে টোটালটা আছে এটা হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে এটাও ক্যালকুলাস অপারেটর, এটাও তোমার ক্যালকুলাস অপারেটর, এটাও ক্যালকুলাস অপারেটর। তবে দুইটার মধ্যে পার্থক্য, এটাও ক্যালকুলাস অপারেটর, দুইটা অপারেটর দেখো, এটা ব্যবহার করে ডিফারেন্সিয়েশনের জন্য, এটা ব্যবহার করে ইন্টিগ্রেশনের জন্য। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, একটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। ইন্টিগ্রাল দেখো এটাকে বলি আমরা ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর বলবো আমরা, ইন্টিগ্রাল অপারেটর। এইটার কাজটা কি, ওইটার কাজটা একটা ছিল, তো এইটার কাজ কি? যদি এইটার কাজটা তুমি চিন্তা করে দেখো, তাহলে দেখো এটার কাজ হবে তোমার যে ছোট ছোট অংশগুলিকে দেখো, ছোট ছোট অংশের আচ্ছা ছোট ছোট অংশগুলো একত্রিত করে সমষ্টি নির্ণয় করা, সমষ্টি নির্ণয় করা, বুঝছো? মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করে একটা সমষ্টি রূপে প্রকাশ করবে হচ্ছে ইন্টিগ্রেশন, আর ওই সমষ্টিকে ভেঙে ভেঙে টুকরা টুকরা পরিণত করবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে বড় অংশকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করা, আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে ছোট ছোট অংশগুলোকে জোড়া লাগিয়ে একটা বড় একটা অংশে পরিণত করা, ঠিক আছে? সো একটু एग्जांपल স্বরূপ দেখো, আমরা একটু শিখে নেই এখান থেকে এইটার কাজ কি। আমরা এর পরের দিন এই সূত্রগুলি অ্যাপ্লাই করব, তো এই জন্য আমরা আজকে সূত্রগুলি সম্পর্কে একটু ধারণা রাখি, যাতে করে আমরা পরের দিন মিস্টেক না হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে আমরা যদি এরকম করি ddx করি, আমরা পরের দিন যেটা করব সেটা হচ্ছে এইটার কাজ, যেমন ধরো এরকম আছে, ধরো v ডট d, এটা তুমি যদি এটাকে এটা মানে কি সমাকলন করায়, এটাকে আমরা কি করব সমাকলন করব, সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন। এটা যদি সমাকলন করো তাহলে এটাকে তুমি কি পাবা, কার সাপেক্ষে করবা, মনে রাখবে এখানে কি আছে, এখানে দেখো dv আছে, dv তাকে মানে হচ্ছে বেগের পরিবর্তন, বেগের সাপেক্ষে করছো তুমি, কার সাপেক্ষে, বেগের সাপেক্ষে। আচ্ছা যদি এরকম থাকে f, এখানে যদি দেখো x dx, এর মানে তুমি x এর সাপেক্ষে করছো, যার সাথে dx আছে, এই যে দেখো dx, এই x এর সাপেক্ষে করছো, তো x এর সাপেক্ষে করতে পারো, আবার dv যদি x এর সাপেক্ষে করো তাহলে x এর সাপেক্ষে করতে পারো, আবার b এর সাপেক্ষে করলে dv এর b এর মানে বেগের সাপেক্ষে করলে এটা, সরণের সাপেক্ষে আবার বেগের সাপেক্ষে, সরণের সাপেক্ষে বেগের সাপেক্ষে করা, কি করবা তুমি সমাকলন করছো, এখানে কি করছো সমাকলন। তো কিভাবে করতে হয় সমাকলনটা একটু দেখে ফেলি আমরা। সো আমরা তো এরকম ভাবে করি সমাকলন, দেখো একটু एग्जांपल স্বরূপ দেখাচ্ছি তোমাদেরকে। ধরো যাও যে এরকম কিছু একটা দেয়া আছে তোমার, ধরো তোমার কাছে একটা বলে দিয়েছে এখানে t সমান হচ্ছে 1, t সমান হচ্ছে 0, আবার t সমান হচ্ছে 1, এর মানে কি বলছে একটা লিমিট দিয়ে দিয়েছে t এর মানটা 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, ধরো এরকম একটা লিমিট দিয়ে দেয়, তোমাকে এরকম ভাবে একটা ধরো যে x সমান দেয়া আছে, এখানে যে x সমান দেয়া আছে 2t স্কয়ার প্লাস হচ্ছে 4t, এরকম কিছু দেয়া আছে। সো এখন যদি তুমি এটাকে অন্তরীকরণ সমাকলন করো, এখন তুমি এটা কি একটা সরণ দেয়া আছে, একটা সরণ, এটা কি তোমার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, দেখো অবস্থান ভেক্টর দেয়া আছে। তো তুমি যদি অবস্থান ভেক্টর দেয়া থাকে এখানে, বা এটা তুমি আচ্ছা এটা অবস্থান ভেক্টর না, আমি ধরে নিলাম এটা বেগ দেয়া আছে, কি দেয়া আছে, বেগ দেয়া আছে, একটা কণার বেগ যদি থাকে তো সরণ কত বের করবো, বের করতে হবে। তো সরণ কত যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কি করবো, দেখো কত সময় কেটে কেন দিচ্ছে, সময় হচ্ছে এত থেকে এত পর্যন্ত, তাহলে আমার যে কাজটা করতে হবে, আমরা কিন্তু জানি v সমান কি জানি আমরা, dx/dt, কি জানি আমরা dx/dt জানি, তাহলে সুতরাং আমি এখন কি জানি, তাহলে dx মানে কত vdt, এখন দেখো না টাইম দিয়ে আছে, তার মানে কি সময়ের সাপেক্ষে করতে হবে, কার আছে দেখো t, তার মানে কি করবা, কাকে করবা, বেগকে সময়ের সাপেক্ষে করতে হবে। তো সময়ের সাপেক্ষে তুমি যদি করতে চাও তো v এর মান, v টা কত দেয়া আছে এখানে দেখো, তাহলে আমরা এখানে কি বসাবো, v এর মান কত দেয়া আছে 2t স্কয়ার প্লাস কত দেয়া আছে 4t ইনটু হচ্ছে কত আছে এখানে dt আছে। তবে আচ্ছা এত দেয়া আছে, কিন্তু তোমাকে তো এখানে কি করতে হবে, সমাকলন করতে হবে। যদি সমাকলন করো তাহলে তুমি দেখো কবে হচ্ছে এরকম dx ইকুয়াল এই পাশেও দিবা, এই পাশে দিতে হবে কি 2t স্কয়ার প্লাস হচ্ছে 4t ইনটু হচ্ছে দেখো dt,
তবে এখানে সময় দিয়েছে, তো সময় কত 1, দেখো সময় 0 থেকে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট, লোয়ার লিমিট এটা, এটা হচ্ছে বলি আমরা হায়ার লিমিট। এই যে এটা হচ্ছে তোমার h মিন্স এখানে হায়ার লিমিট, HIGER হায়ার লিমিট। এইখানে হায়ার লিমিট, এটা লোয়ার লিমিট। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা তোমার লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, আর এইখানে যেটা বলবে এটা হচ্ছে হায়ার লিমিট, হায়ার লিমিট। তো এটাকে আমি তো এখানে প্রকাশ করে দেখো, এটা আমি এভাবে প্রকাশ করলাম। তো আসলে এটা আমি প্রকাশ করবো এটা এরকম ভাবে, ধরো যে স্মরণটা কত হইতে পারে, 0 হইতে পারে। একটা বস্তুর স্মরণ কত হইতে পারে, দেখো তো এইখান থেকে যাত্রা শুরু করছো, তো এইখানে ছিল না, তুমি ধরো এইখান থেকে যদি এইখানে যাও, তুমি x পরিমাণ স্মরণ ঘটালা, তো এইখান থেকে গেছো, এইখানে হচ্ছে x, তারপরে এইখানে গেছে কত, আর ধরো dx, বা এখানে গেছে কত del x, কত গেছে del x। আচ্ছা তুমি এইখান থেকে গেতে এইখানে তুমি যে যদি লাগে t সময়, এইখানে কত ছিল তোমার, এইখানে তো তোমার কত ছিল, t সমান কত ছিল 0, যদি t এর মান 0 থাকে তার মানে স্মরণ কত ছিল, এখানে 0 ছিল। তো t এর মান যখন 0 তখন x এর মান কত ছিল, 0 ছিল, কোথায়, এইখানে ছিল। তো এইখানে থাকে তার মানে কত, লোয়ার লিমিট মানে কত, দেখো 0, এখানে কত dx আছে, আর এখানে কত আসবে, তাহলে এখানে তোমার x, কারণ কি দেখো সর্বোচ্চ তুমি কোথায় গেছো, এইখান থেকে তুমি এইখানে গেছো, এইখান থেকে এইখানে গেলে যখন সময় 0 তখন স্মরণ হচ্ছিল 0, যখন সময় t তখন স্মরণ কত x, স্মরণ কত x, তাহলে কি বসাবো আমি, দেখো এখানে যেটা বসাবো, তাহলে সময় এখানে কত 0 হলে, আর সময় হচ্ছে এখানে t, বসাবো কত t, 0 থেকে t, আর এখানে কত যে 0 থেকে x, যে সর্বনিম্ন যদি থাকে, প্রথম কত ছিল, ছিল হচ্ছে তোমার 0, আর আছে কত এখন x, সর্বোচ্চ হতে পারে x, আর এখানে ছিল কত 0 থেকে সময় শুরু হয়েছিল, সর্বোচ্চ কোথায় গেল, t তে গেল, যে t তে যায়, এখন তুমি এখানে বসাও, তাহলে এখানে বসাবো হচ্ছে তুমি, দেখো কত আছে, এই যে এটা বসায় দাও, 2t² প্লাস হচ্ছে কত বসাবো, 4t ইনটু হচ্ছে তোমার dt, বাস এইটুকুর কাজ আমরা এখন করে ফেললেই হবে। সো এখন মেইন সূত্র ইউজ করব আমরা। মেইন সূত্রটা কি ছিল দেখো, তো মেইন সূত্র যদি ইউজ করি, এই যে এখানে দিয়ে আছে, এটা ডাইরেক্ট হবে তোমার এরকম, কারণ আমাদের ছিল এটার উপর কিন্তু এখানে কি আছে, দেখো এখানে কিন্তু 1 আছে, এখানে একটা 1 আছে, তোমরা জানো x 1 সমান কত জানি 1, এরকম না, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি না, দেখো তো x নট dx 0 থেকে 1 সমান সমান, এখানে যেটা আছে লিখে ফেলো, এখানে যেটা আছে ডিরেক্ট করে ফেলতে পারো, এখান থেকে তুমি করতে পারো 0 থেকে t কত আছে 2t² dt, 2t² dt প্লাস হচ্ছে 0 থেকে t কত আছে 4t dt, তার মানে বুঝছো ভাগ করে দিছি, এই dt এর সাথেও আছে, এই dt ওর সাথেও আছে যদি থাকে। এবং এটা দেখো, তো আমাদের মূল সমীকরণটা ছিল এরকম যে x⁴n dx সমান ছিল হচ্ছে x⁴n + 1, ছিল হচ্ছে এখানে x⁴n + 1 ডিভাইড বাই হচ্ছে n + 1, এরকম ছিল, ছিল হচ্ছে এটা ছিল। তার মানে চিন্তা করে দেখো, এই যে সমীকরণ এখানে যে চলকটা আছে, x এর পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দ্বারাই তাকে ভাগ করতে হবে, পাওয়ার 1 বাড়বে তাকে দ্বারাই তুমি তাকে ভাগ করছো, তাহলে এইখানে কি হবে, তাহলে লক্ষ্য করে দেখো x টু দি পাওয়ার কত হবে 0 + 1 ডিভাইড বাই কত হবে 0 + 1, এই থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত আছে এখানে লোয়ার লিমিট, এটা হচ্ছে হায়ার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে হায়ার লিমিট দিবা। আচ্ছা ইকুয়াল এইটুকুর কাজ করো, এইটার তো সহগ এর কোনো কাজ নাই, এখানে যা আছে তাই এই লিখে ফেলো। এবার এইটা যত আছে দেখো, এটার পাওয়ার কত আছে t 2 + 1 ডিভাইড বাই কত হবে 2 + 1, এটা ভালো করে দেখো এটার পাওয়ার কত আছে, কারণ তুমি কাজ করবে শুধু এইটুকু, কাজ করবে এইটুকু, dt তো একটা অপারেটর, এখানে dt হচ্ছে কি অন্তরীকরণ অপারেটর, ওটার সাথে আছে, ঠিক আছে। তাহলে এই যে শুধু 2 আলাদা, 2 এর কোনো পরিবর্তন হবে না, কারণ এটা সহগ, শুধু চলকের পরিবর্তন হবে। তো চলক কি t², তো t² মানে কি যত পাওয়ার ছিল তার সাথে 1 যোগ হবে এবং টোটাল পাওয়ার দিয়ে ভাগ করবে, যত ছিল তার সাথে 1 যোগ, তারপর টোটাল পাওয়ার দিয়ে ভাগ, এইখানে কি আসবে দেখো, তাহলে এটা ছিল কি লোয়ার লিমিট, এটা ছিল কত হায়ার লিমিট, প্লাস এবার এটা করো, এটা তো সহগ, তাহলে এটার কাজ তো নাই, এটা কোনো কাজ নাই, কার কাজ ওর, তো ওর কাজ কত হবে, তাহলে t আছে কত 1 + 1 ডিভাইড বাই কত আসবে 1 + 1 ইকুয়াল হচ্ছে 1 0। দেখে তো কে কে বুঝছো এটুকু? আচ্ছা এটা কি তোমরা সবাই বুঝছো, সবাই কি এটুকু বুঝছো তোমরা? ভাইয়া আমার ফুল মনোযোগ ছিল, কিন্তু যাই কমেন্টে দেখলাম কেউ একজন বলছে যে ভাইয়া আজকে না শেষ, আমার মনোযোগ উড়ে গেছে। আচ্ছা শেষ, এটাই শেষ, আমরা আর করাচ্ছি না, তো এটাই লাস্ট।
এটাই লাস্ট, জাস্ট এটা দেখো। তো এইখানে আমরা যেটা করলাম একটা ম্যাথ করাচ্ছি, মানে এটা পরের দিন মানে একদম করাই ফেলতেছি, সূত্র শেখাবো তারপর করাবো, এর চেয়ে বরং আমরা ডিরেক্ট করাই ফেলতেছি একটা ম্যাথ, যেন বুঝতে পারো। এবার এখানে একটু ভালো করে দেখো, এইটার পাওয়ার কত আছে x, এই দেখো এটার পাওয়ার আছে x আছে, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু এখানে দেখো এখানে x দিয়েছিলাম না, সো এখানে x হবে, এখানে x ই থাকবে, এটা কত আছে x ই থাকবে। তাও x যদি থাকে দেখো এখানে x ডিভাইড বাই কত আছে 1, আর এখানে হায়ার লিমিট কত আছে x, এখানে কত আছে 0, এই বসালাম, ঠিক আছে, এই যে পাওয়ার। আর এই ক্ষেত্রে তুমি যদি লিখো তাহলে দেখো এখানে লিখবে কত টি কিউ ডিভাইড বাই কত আছে 3, আর এখানে কত আছে দেখো 1 0 প্লাস এইখানে কত আছে দেখো, তুমি এখানে তো টি দিয়েছিলাম, তাহলে টি তো আমার লিখতে হয় না, এই টি দিছিলাম না, টি বসায় দাও, তো এখানে বসাবো কত টি, এখানে বসাবো কত টি, এখানে বসাবো কত 0। আচ্ছা যদি এইভাবে বসাও তাহলে এখানে 4 ইনটু দেখো 4 ইনটু এখানে কত হবে টি স্কয়ার, টি স্কয়ার ডিভাইড বাই কত 2, আর এখানে কি আসবে টি, এখানে আসবে 0। এবার তুমি বসাও এই পাওয়ার, দেখো মনে রাখবা বিয়োগ করার সময় করি হচ্ছে আপার লিমিট, আপার লিমিট, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, আমরা এরকম ভাবে করি, বুঝছো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করি। অবশ্যই তুমি এখানে x আছে, তাহলে দেখো x এর পরিবর্তে x ই বসাও, তাহলে x ই আসছে, এখানে দেখো x মাইনাস 0, x মাইনাস 0 বসাইছি কেন, কারণ এই x এর পরিবর্তে x বসাইছি, আর একবার x এর পরিবর্তে মানে তুমি এই একবার এই মানটা এখানে বসাও, এখন এটা যেহেতু x এখানে বসাও তো x ই পাবা। আচ্ছা বসালাম মাইনাস লোয়ার পয়েন্ট, এই 0 এর মান যদি এখানে বসাও তাহলে 0 হয়ে যাচ্ছে ইকুয়াল। এবার তুমি এখানে বসাও, এইখানে যদি বসাও তাহলে 2 পাচ্ছ, দেখো 2 এইখানে কত আছে 3 আছে না, তাহলে লিখতে পারো 2/3, এটা লিখতে পারো 2/3, আর এখানে কত আছে t কিউব, তুমি যদি t কিউব তাহলে t কিউব মাইনাস হচ্ছে 0, t কিউব মাইনাস 0 কেন, কারণ t এর পরিবর্তে t বসালে এখানে t কিউবই পাবা, তাহলে t কিউব প্লাস হচ্ছে এখানে দেখো 4 আছে 4/2, কত লিখতে পারি 4/2। আচ্ছা 4/2 মানে কত, শুধু 2 না, এই 2 কে 4 কে 2 দ্বারা ভাগ করলে তুমি 2 পাচ্ছ, আর কত আছে t স্কয়ার, এই t এর এখানে t এর পরিবর্তে t বসালে তো t স্কয়ারই আসবে, তাহলে কি বসাচ্ছ t স্কয়ার মাইনাস কত 0, মানে বুঝছো তুমি এই যে টিটা আছে এই টিটাকে এই টি এর পরিবর্তে টি বসাচ্ছি, যেহেতু এটা টি এটাও টি, তার মানে টি স্কয়ারই থাকবে। আবার এখানে দেখো 0 আছে, তো টি এর পরিবর্তে 0 বসালে কত 0 হয়ে যাবে, টি এর পরিবর্তে 0 বসালে টোটালটাই 0 হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে দেখো এই যে এখান থেকে আমি মুছে দিচ্ছি, দেখো তাহলে পাচ্ছ তুমি x ইকুয়াল কত পাচ্ছ দেখো 3/2, x ইকুয়াল 3/2 টি কিউব প্লাস, আর এখানে পাচ্ছ 2t স্কয়ার, কত পাচ্ছ 2t স্কয়ার, তাহলে এইটা হচ্ছে তোমার সরণ, এটা হচ্ছে তোমার সরণ। তাহলে এই যে বস্তুটা বেগ ছিল কত, আমরা বেগ দিয়েছিলাম কত, বস্তুটার বেগ দিয়েছিলাম হচ্ছে তোমার v সমান হচ্ছে বেগ দিয়েছিলাম 2t স্কয়ার প্লাস হচ্ছে 4t, আমরা এটা দিয়েছিলাম, তো বস্তু বেগ ছিল এটা, কিন্তু সরণ কত আসছে, এটা সরণ আসছে হচ্ছে এটা। তো আমরা এরকম ভাবে চাইলে কি অন্তরীকরণ এই সমাকলন করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাস এগুলো করব, নেক্সট ক্লাসে আমরা অনেক কাজ করতে হবে, এবং নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের ঢুকবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ক্লাসটা যা যা হয়েছে সব এসএসসি বেসিকের হয়েছে, লাস্ট আমি ধরেছিলাম জাস্ট, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সব এসএসসি লেভেলটা ধরবো, আর সরি এইচএসসি লেভেল ধরবো, পরবর্তীতে আর তোমরা এসএসসি লেভেলে কিছুই পাবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থেকো সুস্থ থাকো। আর তোমরা বলছিলা যে আজকে তোমরা অনেক ক্লান্ত, অনেকেই বলছিলা পরীক্ষাটা আজকে দিবা না, দিনে দিবা, তোমরা পরীক্ষাটা আগামীকাল দিনে দাও, হ্যাঁ আগামীকাল বিকাল 3টায় তোমরা পরীক্ষাটা দিবা, আগামীকাল বিকাল 3টায় তোমাদের পরীক্ষা। এই পর্যন্ত পরীক্ষা হবে হচ্ছে এই পুরো সিলেবাসে, আজকে যা যা করিয়েছি আগামীকাল 3টায় পুরোটা জুড়ে পরীক্ষা হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।